গতদিন বলছিলাম পিকিউআরএস। হ্যাঁ, পিকিউআরএস। পিকিউআরএস হচ্ছে অনেকেই বলে ফেলছেন, ঝটপট যারা পুরনো আছেন তারা তো বলছেন পিকিউআরএস। তো এটা যারা নতুন তাদের জন্য কঠিন, ইভেন দেন যারা সবেমাত্র পাশ করে বাড়ালেন এটাও তাদের জন্য কঠিন। আমরা কিন্তু যদি বলি যে রেয়ার আনকমন ডিজিজ হ্যানিম্যান যেটা বলেছে এইভাবে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য সোজা হয়। কিন্তু আমরা স্পেসিফিক কিছু টার্ম ইউজ করি, আমরাও তো নিজেদেরকে আপগ্রেড করে ফেলেছি। হ্যানিম্যানই এই কথা বলেছেন, পিকিউআরএস। হ্যাঁ, এই অন্য কেউ শেখাননি। এটা কিন্তু আমাদের মহাত্মা হ্যানিম্যান, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে শিখাইছেন। তো পিকিউআরএস টা কি আমরা বলি, পিকিউআরএস এর পুরো ফরম্যাটটা হচ্ছে এরকম, আমি একটু দিয়ে দিই। পিকিউআরএস, হ্যাঁ, পি ফর পিকুইলিয়ার, কিউ ফর কোয়ার, আর ফর রেয়ার, এস ফর স্ট্রেঞ্জ। ঠিক আছে? একদম নতুন যারা তারা এটা একটু নোট করে নেবেন, এটা আপনাদের জানার আছে। হ্যাঁ, তো হ্যানিম্যানের আমরা অর্গাননে কিন্তু অর্গাননে সম্ভবত 167 নাম্বার সূত্রে, আমার আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, মনে হচ্ছে না, আমি এটা প্রিপারেশন নেইনি। সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। এবং হ্যানিম্যান স্যার উনি কিন্তু ক্যারেক্টারিস্টিক সিমটমের উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন। উনি অ্যালোপ্যাথি ঘেটে আসা মানুষ, অ্যালোপ্যাথির সবকিছু উনি দেখেছেন। যখন তার কিছুই ভালো লাগলো না, হচ্ছে না, রোগী কিওর হচ্ছে না, প্রপার কিওর হচ্ছে না, তখন তিনি কি করলেন? তখন ওটা বাদ দিয়ে দিলেন, দিয়ে এই যে গবেষণা বই অনুবাদ শুরু করলেন। তারপরে তিনি সেই 1000 বছর আগেকার বই পেলেন, সেখানে দেখেছে এইরকম সিমিলিমামের মতন কিছু একটা তারা করতেছে। সেটা নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। তারপরে তারপরে তিনি হোমিওপ্যাথিটাকে তৈরি করে ফেললেন। হ্যাঁ, হোমিওপ্যাথিটাকে আবিষ্কার করে ফেললেন। তো ক্যারেক্টারিস্টিক সিমটমের উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এরপরে আমি আমার যারা মেডিসিন গুলো পড়েছেন, মেডিসিন আমি পার্সোনালি মেডিসিন পড়াতে ভালোবাসি। এইভাবে মানে নিজেকে তৈরি করতে একটু কষ্ট হয়। এই ডিফারেন্সিয়েট করা, আমরা যেটাকে ডিডি বলি, ডিডি, ডিফারেন্সিয়েট ডায়াগনোসিস, এইটা করাটা একটু কঠিন। অনেক কিছু চিন্তা করে আগাতে হয়। হুট করে একটা জিনিস মাথায় আসলো আর বলে ফেললাম, তা করা যায় না। আর আমি যদি একটা জিনিস বলি আর সেটা আন্দাজের উপরে হয়ে যায়, আপনারা দুদিন পরে ওটা যখন মানে কোনো রেজাল্ট পেলেন না, রেসপন্সিবিলিটি কিন্তু আমার উপরেই আসবে। তো আমার প্রত্যেকটা কথা আমাকে খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। প্রিপারেশন ছাড়া আসলে ওইভাবে বলাও যায় না, করাও যায় না, কারণ অনেকগুলো দায়িত্ব আমার ঘাড়ের মধ্যে আমি নিজে থেকেই নিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, তো আমরা মেডিসিন পড়তে গেলে আমরা তখন শিখতেছিলাম কিভাবে ডক্ট্রিন, হোমিওপ্যাথিক ডক্ট্রিন আমরা বলি, হ্যাঁ, ডক্ট্রিন অফ সিগনেচার, সেগুলাকে কিভাবে মেডিসিনের সাথে মানে অ্যাকুমুলেট করে পড়তে হয়। আমরা পরবর্তীতে আবার যখন মেডিসিন পড়বো তখন আমরা এই বিষয়গুলো আরো ভাবে ভালোভাবে বুঝবো। তো হ্যানিম্যান বলেছেন কি যে আমাদের কাছে যখন রুগী আসছে, হ্যাঁ, রুগী প্রথম অবস্থায় তো আসে না, একটা লেভেলে যে আমাদের কাছে আসছে। তো আসার সময় রুগীর যে ফিজিক্যাল প্রবলেম গুলো আছে, ধরুন জ্বর, সর্দি, কাশি, ক্যান্সার, আলসার, এই এটার সাথে তার একটা মেন্টাল প্রসেস সমন্বিত থাকে, দুটা একসাথে মিলায় থাকে। হ্যাঁ, আপনারা যদি অর্গাননের 3 নাম্বার অ্যাফোরিজম পড়েন, হ্যাঁ, অ্যাফোরিজম আবার অনেকে বুঝবেন না, অ্যাফোরিজম হচ্ছে সূত্র, তাই না? আমাদের একটু করে ইংরেজি শেখা দরকার। তো সেখানে আমাদেরকে কিন্তু হ্যানিম্যান বলে দিয়েছেন যে আমাদেরকে কি কিওর করতে হবে। আমাদের কি করতে হয়, আমরা রোগীর পুরা বায়োগ্রাফি, বায়োগ্রাফি তো আমরা বুঝি, পুরা ইতিহাস, রোগীর যা লক্ষণ আছে, হ্যাঁ, সেগুলোকে একদম সুচিন্তিত মূল্যায়ন করে, হ্যাঁ, আমরা কি করি, পাজলের মতন একটার পর একটা সাজাই। আমরা যেরকম পাজল মিলাই না, পাজল তো দেখেছেন, একটা ইমেজ দেওয়া আছে, ছোট ছোট টুকরা করা আছে, আমরা বাচ্চাদেরকে দিয়ে দিই, এবার তোমরা মিলাও। একটা আইফেল টাওয়ারের ইমেজ দেওয়া আছে, ছবি দেওয়া আছে, সেটাকে টুকরো টুকরো করে লাগানো আছে, বাচ্চারা তখন একটার পর একটা লাগায়। এরকম পাজেলের মতন আমাদেরকে
একটার সাথে একটা সিমটম, রুব্রিক্স, হ্যাঁ, লক্ষণ, এটাকে মিলায় একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখবেন যে প্রত্যেকটা কেস খুব ইন্টারেস্টিং হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই একটাই রোগী বারবার তার কেসগুলো নিয়ে আসবে, কেসগুলো কিন্তু অনেক ডাইনামিক হয়। ডাইনামিক মানে কি, পরিবর্তনশীল, বারবার একই ইমেজ নিয়ে আসবে না। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে সেগুলো ভালো করে স্টাডি করতে হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে অনেক বাড়াতে হবে। রুগী ধরেন যে 5বার কফ নিয়ে আসলো, কফের সমস্যা নিয়ে আসলো, এখন যেহেতু কফ বেশি হচ্ছে কফ বলতেছি, প্রতিবার চিত্র কিন্তু একরকম নাও হতে পারে। হ্যাঁ, বারবার আলাদা ধরনের মনে হবে, এক একবার এক এক ধরনের। আকাশের মেঘ উড়ে যাচ্ছে, আমি উদাহরণটা বারবার দিই, আকাশের মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মেঘ উঠছে, কিন্তু মেঘের অবয়, আকার, জেস্টার, তাই না, এক একবার এক এক ধরনের হয়। তো ওই রকমই। তো হ্যানিম্যান তার 153 নম্বর অ্যাফোরিজমে বলেছেন, কোন একজন রোগীর মধ্যে সমস্ত মানসিক বা শারীরিক বা সাধারণ উপসর্গ দেখা যায় না, শুধুমাত্র তার বৈশিষ্ট্যযুক্ত এবং তার অস্তিত্ব জ্ঞাপক, মানে ক্যারেক্টারিস্টিক সিমটম তাকে ইউনিক করে তোলে। অস্তিত্ব জ্ঞাপকের ইংরেজিতে কি, ক্যারেক্টারিস্টিক সিমটম, সেটা তাকে ইউনিক করে তোলে। হ্যাঁ, এবং আমরা দেখি কি, এই যে যে ম্যাট্রিমেডিকা গুলো আমরা আছি, আমাদের অনেকের আগ্রহ, আমি কাউকে কিন্তু হার্ট করছি না, কারো আগ্রহ কিন্তু আমি প্রশমিত করছি না। বই কিনে কেউ কখনো ফকির হয় না, দরিদ্র হয় না। আপনারা বই কিনবেন, কিন্তু আমাদের হয় কি, ম্যাথমেটিক্যাল গুলোতে একটা ফিক্সড ইমেজ তৈরি করে দেয়, ফিক্সড চিত্র দিয়ে দেয়। কিন্তু হ্যানিম্যান কিন্তু বলে গেল মেঘের মতো, তাই না, মেঘ একই, কিন্তু মেঘ এক একবার মনে হচ্ছে ঘোড়া। আপনারা দেখেন কিনা জানি না, আমি আকাশে তাকাই, তাকায় মেঘের ইমেজ গুলাকে এক একটা ক্যারেক্টারের সাথে মনে করি, কখনো ঘোড়া দেখি, কখনো নৌকা দেখি, কখনো ফুল দেখি, কখনো হাঁস দেখি। ঠিক আছে, এক এক সময় এক এক ধরনের থাকে। আপনারাও তাকাবেন ওই দৃশ্যে, দেখবেন আপনারাও ওরকম দেখতে পাবেন। আমি টয়লেটে যাই, টয়লেটে যাই, দেওয়ালে একটু পানি দিই, পানি দিয়ে পানির অবয়গুলো দেখার চেষ্টা করি, কল্পনা শক্তিকে বাড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল গুলো কি করছে, ফিক্সড ইমেজ তৈরি করে দিচ্ছে। এবং চিত্রগুলো একটার সাথে একটা খুবই কমন। আপনি বেলেডোনা পড়বেন, ল্যাকেসিস পড়বেন, হ্যাঁ, পালসেটিলা পড়বেন, তারপরে এই টাইপের যে একই ধরনের, এগুলো একই রকম লাগে। হ্যাঁ, তো প্রত্যেকটা রোগীর মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক সিমটম, ক্যারেক্টারিস্টিক সিমটম যেগুলো আলাদা আলাদা হয়, সেটাকে আমরা কিন্তু সেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমাদেরকে এই বিষয়গুলো ই করতে হবে। তো আমি যেটা পিকিউআরএস এর কথাগুলো বলতেছিলাম, ওই জায়গায় একটু আসি। পিকিউআরএস এর ইয়েগুলা কি, যে সিমটম গুলো 8-10 জনের মধ্যে না, যে সিমটম, সিমটম মানে আমরা লক্ষণ, সিমটম আর রূপ কিন্তু এক না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এক না। হ্যাঁ, তো সিমটম গুলা দেখা যাচ্ছে যে আপনি 10 জন পার্সন কাশতেছে, স্বপ্নে বলতেছে, 10 জন পার্সন কাশছে, কাশতে কাশতে দেখা যাচ্ছে 9 জনের সাউন্ড একই, একজনে একটু ঘং ঘং করে ঘুঙি কাশি দিচ্ছে। এটাই তার পিকুলারিটি, এটাই তার আলাদা। এরকম ক্যারেক্টার বা তার আচরণগত কিছু আহ বৈশিষ্ট্য যা তাকে অন্যদের থেকে আলাদা করতেছে, সেটাকে আমরা বলি পার্সোনাল পিকুলারিটি। ঠিক আছে, তো এইভাবে আসলে এই জিনিসগুলা মানে ডক্টর হ্যানিম্যানই আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা হেরিং এর তর্জমা যদি পড়ি, হেরিং যেখান থেকে বিশ্লেষণ করেছেন, আমরা যদি ওখানে পড়ি, এই বিষয়গুলো অনেক ক্লিয়ার আছে। আমি আবার টাইম টু টাইম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। একদিনে এত বেসিক বিষয় নিয়ে আলোচনা করলে আমরা আবার আগাতে পারবো না। তো আমরা মনে হয় গতদিন কি করছিলাম, কি কেস করলাম গতদিন? কিউরিসিটি নিয়ে স্যার। কিউরিসিটি তো চলছিল, কিন্তু কিসের ইয়ে করলাম, কেস কি ছিল, কোন মেডিসিন ভুলে গেছেন? টেরেন্টুলা স্যার। ট্যারেন্টুলা, হ্যাঁ, থ্যাংক ইউ। ট্যারেন্টুলার বাচ্চার ট্রেনিং নিয়ে আমরা করতেছিলাম, তাই না? ট্রেনিং, আচ্ছা,
শুরু করার আগে আমি একটা ভিডিও একটু দেখাই। আমরা সবাই ভিডিওটা দেখতে পেয়েছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ডক্টর প্রীতম আপনি কি লিখেছেন এটা? পিকুলারিটি। অন্য বাচ্চাদের থেকে একটু পিকুলার, হ্যাঁ বিষয়টা হ্যাঁ একটু পিকুলারিটি না, এটাই হ্যাঁ হ্যাঁ, ফিল সেটা করলাম। বটে, সেটা বটে। সেটাই বিষয়। তো বাচ্চাটা কি করলো? এমনি কান্না নাই, যেই বাবার সামনে যাচ্ছে ধপ করে উল্টে পড়ছে। এটা কি ছিল? হোয়াট ইজ দিস? স্যার ভান করতেছে ছেলেটা। হুম, থ্যাংক ইউ। আর রুব্রিক কি? নিজের প্রতি এই আকৃষ্ট করার চেষ্টা করতেছে, তাকে কেন প্রাধান্য দিচ্ছে না, মানে তাকে নিচ্ছে না বা তাকে আদর করছে না, এরকম কিছু একটা চাচ্ছে বাচ্চাটা। মেন্টালিটি, কিন্তু আমরা এটা রুব্রিক্স কি চিন্তা করব? ট্রেনিং সিক্স স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা তো একটু অ্যাডভান্স, তাই না? আমরা একটু রুব্রিক্স এর ভাষায় কথা বলবো। ট্রেনিং সিক, ট্রেনিং করছে, ভান করছে, জহুরুল যেটা বললো, নাটক করছে, তাই না? তো ট্রেনিং হলো এক ধরনের নাটক, কোনো একটা জিনিসকে একটু বাড়িয়ে দেখানো, হুম, একটু বড় করে দেখানো। এই কাছাকাছি রুব্রিক্স আমি ইয়ে করলাম। গতদিন আমাদের ট্যালেন্টুলার যেটা ছিল প্রেজেন্টেশন, ট্রেনিং এর বিষয়টা বললাম না, ট্রেনিংটাও ওই রকমই। তার ওটা দেখানো সবচেয়ে বড় নাটকবাজ এই ট্যালেন্টুলা। আমাদের রুব্রিক্সটা কি ছিল? ট্রেনিং সিক টু বি। যারা নতুন তারা মুখস্থ করে ফেলেন এক্ষুনি। ট্রেনিং সিক টু বি, ঠিক আছে? কসর ভাই, হুম? এফেক্টেশনের সাথে একটু পার্থক্য বলে দিন। হ্যাঁ হ্যাঁ, সবই করবো, শুধু অ্যাফেক্টেশন না, এক্সাজারেটিং আর সিমটম সবই বলবো। তো এই যে ট্রেনিং সিক টু বি, হ্যাঁ, ট্রেনিং সিক টু বি, এটা একটু মাথায় রাখেন। ট্রেনিং কি? ট্রেনিং হলো এক এক ধরনের ফিলিং, যেখানে আপনি মনে করছেন যে আপনি অসুস্থ। হ্যাঁ, আপনি অসুস্থকে একটা অভিনয় করছেন, নাটক করছেন। তো ট্রেনিং এর প্রথম কথা হলো সে অসুস্থ না হলেও সে অসুস্থ হওয়ার নাটক করছিল, নাটক করে। এই বাচ্চা কি করছে? এই বাচ্চা, ওর মন খারাপ নাই বা কষ্ট নাই, তারপরেও সে কান্না করছে। ট্যালেন্টুলার বাচ্চা কি করছিল? তার কিছু হোক আর না হোক, সে ওই যে ফিট হয়ে যাওয়ার ভান করছিল। কারণ ট্রেনিং নিয়ে ট্যালেন্টুলার আরেকটা সুন্দর রূপদিক আছে। ট্রেনিং ফেন্টিং, ফিট হয়ে যাওয়া। হ্যাঁ, ট্রেনিং ফেন্টিং। এই যে আমাদের একটাই মেডিসিন ট্যালেন্টুলা, দিয়ে দিচ্ছি। ট্রেনিং ফেন্টিং, অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে। এই বাচ্চাটা যদি পড়ে সেন্সলেস হয়ে যেত, ফিট লেগে যেত, হিস্টেরিয়ার মতন হয়ে যেত, তাহলে সে ট্যালেন্টুলা কনফর্মেটরি ট্যালেন্টুলা হয়ে যেত। আমাদের আগের কিছু ওই মেয়ের মা বলতেছিল যে এরকম করতে করতে সে ফিট হয়ে যেত, পড়ে যেত। পড়ে যাওয়া না, ফিট হয়ে যাওয়া আর কি। তো ট্রেনিং এর মূল জায়গাটা কোথায়? সে অসুস্থ না, যদি সে বলা অল্প স্বল্প অসুস্থ হয়, তারপরে এমন একটা নাটক করবে যে অনেক বড় কিছু হয়ে গেছে। যেমন ধরুন যে একটা বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না, তখন সে কি বলবে? মা, আমার না পেট খারাপ, আমার শরীরটা খুব খারাপ, আমার আমস হয়েছে, আমার ছোটটা তো সারাদিন এই কাজই করে, কাশি হয়েছে, প্রাইভেটে যাওয়ার আগে শুরু হয়, কাশি হয়েছে। শুনতেছে কিন্তু ওই ঘরে, আমার ওই ঘরে রেকর্ড চলছে, ও শুনতেছে ঠিকই, হ্যাঁ, কাশি হয়েছে, আমি যাব না, আজকে না 4টার সময় 5টার সময়, এই 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 এগুলো করতে থাকে। মাথা ব্যথা করছে, প্রাইভেটে যাব না, কোচিং এ যাব না, স্কুলে যাব না। এবার যখনই মা বলবে যে আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে, এই ইয়ে দেখবি না, মোবাইল আর টিভির কাছে যাবি না, স্কুলে যাওয়ার দরকার নেই, ওখানে বসে থাক, আর শরীর ভালো হলে এই হোমওয়ার্ক গুলা করবি। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সে ওই আবার মোবাইল নিয়ে পড়ে গেছে, না হলে টিভি চালু করে দিয়ে ডোরেমন দেখছে। তো এই যে আমার ছেলে যে কাজটা করলো, এটা হলো একটা ওই যে অসুস্থ হওয়ার নাটক করলো, এটা হলো ট্রেনিং।
তাহলে একজন ট্রেনিং করা ব্যক্তির মোটো কি? মোটো মানে কি? উদ্দেশ্য। উদ্দেশ্য কি? যে সে কোন একটা জিনিস করতে চাচ্ছে না, তার জন্য সে ওরকম একটা বাহানা করছে। এবার যেই তার উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে, সে আগের অবস্থায় ফিরে আসবে। এই কারণে দেখা যায় বেশিরভাগ হিস্টেরিয়াগ্রস্ত ব্যক্তিগুলা, এরা কিছুই হয় না, ফিট লেগে যায়, দাঁতি লেগে যায় বলে না, এরা দেখা যাচ্ছে ওই রকম ফিজিক্যালি কোনো, এরা এমন ভাবে পড়ে বা ইয়ে হয়, সেরকম কোনো তাদের ফিজিক্যাল কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে? তো এরপরে ট্রেনিং এর আরেকটা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে, এদের অসুস্থতার জন্য যখন বলা হয় যে ওষুধ খাও বা ডাক্তারের কাছে যেতে হবে বা কোনো টেস্ট করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, হ্যাঁ, তখন না না না, এগুলা করতে হবে না, আমার দরকার নাই। আমি একটু বড়দের কথা বলতেছি, ছোট বাচ্চা না। হ্যাঁ, আমার ওই একটু ওষুধ খেলেই হবে, ওষুধও খাওয়া লাগবে না, একটু রেস্ট নিলে, একটু আরাম নিলেই হবে, আমি একটু লেপের নিচে, আমার বেটা যেরকম বলে, আমি একটু শুলেই হবে। তার মানে কি, তার বাহানা কিন্তু চালু থাকতেছে। এই পার্সনকে যদি আপনি কোনো টেস্ট করেন, এটা এটা নোট করে নিতে পারেন, এই ট্রেনিং করা পার্সনকে যদি আপনি জোর করে ধরে নিয়ে যে কোনো টেস্ট করেন, তাহলে তার রিপোর্টে আপনি কোনো কিছু পাবেন না। তার রিপোর্টে আপনার কোনো কিছু আসবে না, কারণ তো সে তো ট্রেনিং করছে, সে তো অসুস্থ না, সে অসুস্থ হওয়ার অভিনয় করছে। ঠিক আছে? তো আমরা অনেক সময় আমাদের এরকম রুগী বলে যে আমার এই অসুখ আছে, ওই অসুখ আছে। যেমন আমি আমার এখানে ফাতেমা জান্নাত আছেন, উনি আমার চেম্বারে থাকেন, উনি জানেন। আমি গত পরশু দিনেরই একটা কথা বলি। একটা পেশেন্ট, মানে আমি আসলে রেকর্ড রাখি না, রেকর্ড রাখলে এই জিনিসগুলো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানো যায়। সে আমাকে ফোন দিয়ে কি যে বলছে, গলাতে কোনো টোনই নাই, কোনো টোন নাই। আমার তো শেষ, আমার প্রস্রাবের সাথে ইউরিন যাচ্ছে, আমার এই, সরি, ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, মানে কোনো নাই, আমি মরে গেলাম, হ্যান ত্যান। সে, তার হাজবেন্ড হচ্ছে আমাদের বাইরে, তাকে ট্রিটমেন্ট করাবে না, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট তার হাজবেন্ডের হলো একদমই পছন্দ না, সে ওটা করতেও চায় না। এখন এই মহিলার ইয়া হলো যে আমি একটু হলেও আল্ট্রাসাউন্ড করে দেখা দরকার, আমার একটা সময় একটা ফাইব্রয়েডের মতন ছিল, ওটার কি অবস্থা। তো এইরকম জাস্ট আমাকে ফোন দিয়েছে, ধরেন যে দেড়টা বা দুইটার দিকে আর কি। হ্যাঁ, তো ওই রকম সময় বললাম তাহলে একটা কাজ করেন, আপনি তাহলে একটা গাইনিক ডাক্তার দেখাই না। তো হ্যাঁ, আপনার ভাই তো নিয়ে যাবেন, আপনি একদম ভাইকে বলে দেন। আচ্ছা, আমি বলে দেবো নি, আপনি ইয়ে করেন। তো ভাইয়া আমি কোন ডাক্তারের কাছে যাবো? তো বললাম আমার এক খালা আছেন গাইনিক স্পেশালিস্ট, অনেক ভালো, আপনার সময় নিয়ে দেখবে, আমার কথা বললেন, আপনি যান। ওনার কাছে পাঠাই দিলাম। পাঠানোর পরে রিপোর্ট টিপোর্ট নিয়ে এসে দেখলো রিপোর্টে কিছু নাই, শুধুমাত্র ওই যে প্রেসারের একটু ইনফেকশন হলে ইএসআরটা একটু বাড়ে, ওই ইএসআরটা অল্প একটু বাড়া ছিল, আলট্রাসাউন্ড থেকে শুরু করে সবকিছুতে সে একদম, তার যেগুলো প্রবলেম কিছু ছিল সেটা আছে, কিন্তু তেমন কোনো সিগনিফিকেন্ট কোনো প্রবলেমই নাই। ঠিক আছে? এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, সে ডাক্তারের কাছ থেকে 4:30 দিকে দেখাইছে, তারপরে আমার সাথে যখন কথা বললো যে হ্যাঁ আপনার খালার সাথে কি হয়েছিল, প্রথমে তো আমাকে সময় দিতে চাইনি, পরে আপনার কথা বললাম তো আমার অনেক কথা শুনলো। এই কথাগুলো সে বললো, কথা বলার যে টোন, আকাশ পাতাল তফাৎ। প্রথমে তো গলাতে কথাই বাড়াচ্ছিল না, ওয়ার্ডই বাড়াচ্ছিল না, শোনাই যাচ্ছিল না। আর ঠিক 4:30টার মধ্যে, সে তো এর মধ্যে কোনো ওষুধও খায়নি, জাস্ট সে ডাক্তারের কাছে তার যেটা মনাকাঙ্ক্ষা ছিল, যে আমার আসলে ওভারির অবস্থা কি, আমার তলপেটে লোয়ার অ্যাবডোমেনের অবস্থা কি, এটা আমি দেখবো, কিন্তু হাজবেন্ড তো আমাকে টেস্ট করতে দিচ্ছে না, আমি অ্যাটলিস্ট এটা করেই ছাড়বো। এটা, এই সুযোগটা নেওয়ার জন্য সে বেসিক্যালি যে স্ক্রিনিং ঠিক শুধু ইয়েতে করলো। আমি কি স্ক্রিনিং এর বিষয়টা বোঝাতে পারলাম? মানুষ স্ক্রিনিংটা করে এইভাবে। ঠিক আছে? এদের আপনি যতই রিপোর্ট করেন, এই ফিল্ম সিক্রিটিতে থাকা পার্সন, আপনি ডেফিনেটলি কখনোই রিপোর্টে খারাপ কিছু পাবেন না। অল্প পেলেও অল্প কিছু, যেটা আমার করলেও আপনি হয়তো পাবেন। হ্যাঁ, তো ফিলিং সিক্রিটি ধরতে গেলে আপনাকে ডেফিনেটলি আইপিআর, আমি আইপিআর নিয়ে তো আপনাদেরকে বলেছিলাম। আইপিআর কি বলেছিলাম? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমার সাথে আমার এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট বলতে কি, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা, আপনারা, বা আমার কলিগ, হ্যাঁ, তাদের মধ্যে আমার রিলেশনটা কি, এই এই বিষয়টাকে বলা হচ্ছে আইপিআর। তাহলে
আইপিআর যদি আমরা অ্যানালাইসিস করি, আইপিআর এর সাথে তার রিলেশনে যদি আমরা দেখি, তাহলে আমরা খুব সহজেই ট্রেনিং সিকিউরিটিটাকে পেয়ে যাব। কেউ বুঝতে পারেননি এরকম কেউ আছেন এই জায়গাটা? এটা বুঝতে পারলে অনেক অনেক কেস আপনি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন শুধুমাত্র ট্রেনিংটা দেখেই। তো আমি একটা উদাহরণ দিই যে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি। একটা ছোট বাচ্চা আসছে, বয়স 5 বছরের মতো। তো তার মাকে সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ, তো আহ, মা বলছে যে আমার বাচ্চা গত 6 মাস ধরে অনেক মাথা ব্যথা, সারাদিন মাথা ব্যথা করে। তো এত মাথা ব্যথা করে যে যখন মাথা ব্যথা হয় তখন সে শুয়ে পড়ে। তো আগে সে অনেক বেশি হাসি খুশি ছিল, সারাদিন খেলাধুলা করতো, কিন্তু গত 6 মাস আগে থেকে কি যে হলো, তার শরীর সব সময় মানে এরকম ভালো থাকে না, তার সমস্যা বেশি হয়। আর সমস্যা বেশি হলে তার পাশে বসে থাকতে হয়। যখন তার পাশে বসে থাকি তখন সে ভালো থাকে, যেই আমি তার পাশ থেকে একটু বাইরে চলে যাই তার আবার প্রবলেম শুরু শুরু হয়ে যায়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে 6 মাস আগে কি হয়েছিল, কোনো অসুখ বিসুখ বা অন্য কিছু এরকম কিছু হয়েছিল? তো ওর বাচ্চা মা বলে, না না, ডাক্তার সাহেব তেমন কোনো অসুখ বিসুখ হয়নি, হঠাৎ করে এরকম। তো মেলা কথা কথা বলছি, কিছু খুঁজে পাচ্ছি না যে আসলে কাহিনীটা কি। 6 মাস কোনো তো একটা এলিমেন্ট আছে, অসুস্থতার কোনো না কোনো একটা কাহিনী তো থাকবে, এমনি এমনি কেউ অসুস্থ হয় না। এই যে এখন কাশি হচ্ছে, কাশি হওয়ার একটা কারণ হতে পারে ঠান্ডা, তাই না? কাশি হওয়ার একটা কারণ হতে পারে আমি এখন অনেক ঘামতেছি ভিতরে, ঘাম থেকে হতে পারে, নানান ধরনের বিষয় থাকে। তো এর আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তো তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আইপিআর এর দিকে চলে গেলাম। আইপিআর মানে কি বললাম? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার এনভায়রনমেন্টের তার কি কি পরিবর্তন হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এমন কোনো পরিবর্তন হয়েছে যে আপনার বাসায় বা তার স্কুলে বা অন্য কোথাও কোনো কিছু উল্লেখ করার মতো? তো মা অনেক চিন্তা ভাবনা করে, এই এই ক্ষেত্রগুলোতে হয় কি, পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্স থাকে তারা আসলে বুঝতে পারে না যে আমাকে কি বলতে হবে আর কি বলতে হবে না। তো বাচ্চার মা অনেক চিন্তা ভাবনা করে বলতেছে যে ডাক্তার সাহেব, এই 6 মাস আগে আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, তো আমাকে দুইজনকেই দেখভাল করতে হয়। তো আমি যখন ছোট বাচ্চাটার দিকে একটু বেশি কনসেন্ট্রেশন দিই, একটু দেখভাল করতে যাই, তখনই দেখি যে প্রবলেম গুলা বেশি হয়ে যায়, বিস্তার হয়ে যায়। তাহলে বুঝতে পারলেন, বাচ্চার একটা ভাই বা বোন যাই হোক একটা হয়েছে 6 মাস আগে। তো স্বভাবতই একটা নতুন নিউ বর্ন আসলে বড় বাচ্চা যে তার একটু টেক কেয়ারটা কম হয়ে যায়। কিন্তু এই বাচ্চার হয়েছে কি, এই বাচ্চা নতুন বেবি আসার পরে সে ওটা ফিল করতেছে যে মা তো আমার দিকে ওইভাবে মানে কনসেন্ট্রেশন দিচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? তখন সেই ট্রেনিং সিকিউরিটিতে চলে যাচ্ছে। এটা কিন্তু সে অনেক ক্যালকুলেটিং করে করছে তা কিন্তু না, এটা তার সাবকনসিয়াস মাইন্ড থেকে, এই পার্সন গুলোর ক্যারেক্টারই এরকম, তার সাবকনসিয়াস মাইন্ড থেকে এটা তাকে ট্রেনিং করতে বাধ্য করছে। তো কখনো কখনো এরকম দেখা যায় কোনো রুগী তার চাহিদা পূরণের জন্য ট্রেনিং ঠিক করে, কোনো কিছু মেনুপুলেট করার জন্য ট্রেনিং করে। আমাদেরকে খুঁজে বাইর করতে হবে যে ট্রেনিং কেন করছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমি মনে হয় এই কেসটা বলেছিলাম সিপিআর ক্ষেত্রে, আমি ছোট্ট করে বলি, মহিলার রান্না করতে ইচ্ছা করছে না, তখন সে কি করবে? ধরেন রান্না করতে ইচ্ছা করছে না, শাশুড়ির সেবা করতে হয়, ননদরা ছোট, হাজবেন্ড অফিসে যায় তার সেবা করতে হয়, এখন তার ইচ্ছা করছে, তখন ও ব্যথা, ব্যথায় মরে গেলাম, দাঁড়াতে পারছি না, প্লিজ। হাজবেন্ডকে বলছি, প্লিজ আজকে না বাড়িতে একটু খাবার নিয়ে এসো, মারা কি খাবে, বাবা কি খাবে। তার ভালো লাগছে না, শরীর ভালো লাগতেছে না, সে অর্ডার করতেছে যে হাজবেন্ড তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসো, তাহলে সবার খাওয়া হবে। যে খাবার আনা হবে দেখা যাবে যে মহিলা পুরোপুরি সুস্থ। হ্যাঁ, এগুলো হলো ট্রেনিং এর কারণ। আমি বোঝানোর জন্য এত কথা বলতেছি, ট্রেনিং দিয়ে মানুষকে চেনা যায়। তো এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তি কেন অসুস্থ হওয়ার নাটক করে, কি প্রয়োজন তার? তাহলে অনেকগুলো প্রয়োজন হতে পারে, আমি অনেকগুলো বলে দিলাম। একটা হতে পারে সে অ্যাটেনশন চায়, 2 নাম্বার এই বাচ্চাটা যেরকম করলো যে সে সিম্প্যাথি চাই, সে অ্যাটেনশনও চায় আবার সিম্প্যাথিও চাই। আবার 3 নাম্বার হচ্ছে এই যে মহিলার কথা, যে তার যে দায়িত্ব আছে, যে কাজ আছে, সেটা থেকে সে সরে সেখান থেকে সে বাঁচতে চায়।
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 4 নাম্বার, তার কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য সে সন্তান করে। এখন আপনি বলবেন যে ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার আবার কি স্বার্থ সিদ্ধি? ওই যে বললাম সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই কিন্তু চলতে থাকে। হ্যাঁ, ছোট বাচ্চা এতই ক্লিয়ার, তাদের মানে অ্যাটিটিউড গুলা এত ইন্টারেস্টিং, আপনি যদি অনুসন্ধিৎ দৃষ্টি নিয়ে দেখেন ডেফিনেটলি ধরাটা খুব কঠিন কিছু হবে না। তো এই ফিলিং সিক টু বির খুব কাছাকাছি একটা রূপরেখ হচ্ছে এক্সাজারেটিং হার্ট সিম্পটম। ঠিক আছে, একটা জিনিস হতে পারে যে এক্সাজারেটিং, আচ্ছা আমি তো পরে বলতেছি, এক্সাজারেটিং হার্ট সিম্পটম। এক্সাজারেটিং মানে কি? বাড়িয়ে বাড়িয়ে বলা, প্রকৃতপক্ষে যা কিছু না তার থেকে বেশি বলা। তবে এটা বেশিরভাগই হয় হচ্ছে অসুস্থতা নিয়ে, তার যে সিমটম আছে, হ্যাঁ যে সিমটম সেটা হয়েছে, সেটুক না, তার থেকে আরো বেশি করে বলছে, অন্য কিছু একটা বলতেছে। তো একজন ব্যক্তি কেন এক্সাজারেটিং করে? একজন ব্যক্তি কি প্রয়োজন এক্সাজারেটিং করা? তো এক্সাজারেটিং ব্যক্তি চায়, মানে যে এক্সাজারেট করছে সে ব্যক্তি চায় তাকে বা তার কথাকে বা তার অসুস্থতাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হোক। ওরে মামা মরে গেলাম মরে গেলাম, ধরেন ছোট বাচ্চা কাঁদতেছে দুঃখ হওয়ার জন্য, এদিকে বড় বাচ্চা ও মামা মরে গেলাম মরে গেলাম, আমি শেষ বা ফিট হওয়ার অভিনয় করে। তখন মা কি করবে? ওই বাচ্চাকে দুঃখ হবে না এই এই বাচ্চার কাছে আসবে? ডেফিনেটলি এই বাচ্চার কাছে আসবে। তো এই যে বাচ্চা বা পার্সন আপনার এক্সাজারেটিং করছে, সে চাচ্ছে যে তাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হোক। ঠিক আছে, তো এক্সাজারেটিং ব্যক্তির আরেকটা চাহিদা আপনার চেম্বারে এসে আপনি পাবেন যে এক্সাজারেটিং করে যে পার্সন গুলো আপনার চেম্বারে এসে, এরা করে কি, মানে এমন বেশি এক্সাজারেট করবে, আপনি তাকে, মানে তার চাহিদা হচ্ছে আপনি তাকে ভালো থেকে ভালোতর এবং দ্রুততর সুস্থতা দিতে পারেন এরকম মেডিসিন দেন। সে চায় যে আমাকে ভালো ওষুধ দিক, ভালো মেডিসিন দিক, এটাও একটা কারণ এক্সাজারেট করার। তো যাই হোক, আমরা ট্রেনিং সিক টু, হ্যাঁ ট্রেনিং সিক টু, ট্রেনিং সিক টুর মধ্যে দেখেন, আমি তো এই যে রুব্রিক গুলো দিয়ে দিয়েছি, উপরের দিকে দেখেন না, ট্রেনিং সিক টু রুব্রিক গুলার মধ্যে মেডিসিন দিয়ে নিচ্ছে, মেডিসিন গুলো একটু দিই তাহলে সুবিধা হবে। ট্রেনিং সিক টু বি এই ইয়াতে দেখেন, আপনারা এইভাবে মনে হয় বুঝতে পারবেন না, আমি একটু শেয়ার করি তাহলে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। এই শেয়ার করলাম, এই যে ট্রেনিং সিক টু বি। দেখেন ট্রেনিং সিক টু বিটা আমি গতদিন কিন্তু রেপার্টরির বিভিন্ন গ্রেড নিয়ে বলেছিলাম। দেখেন এইখানে সেকেন্ড গ্রেডের, সবই থার্ড গ্রেডের, সেকেন্ড গ্রেডের মেডিসিন আছে পালসিটিলা এবং ট্যালেন্টুলা, তাই না? পালসিটিলা এবং ট্যালেন্টুলা এই দুটাকে আমরা দেখতে পাচ্ছি। 19টা মেডিসিন আছে এই রেপার্টরিতে। আরো রেপার্টরিতে আরো 2-1টা মেডিসিন বেশি থাকতে পারে, কিন্তু এই রেপার্টরিতে 19টা আছে, যে ব্র্যাকেটে 19 লেখা আছে। তো সেকেন্ড গ্রেডের মেডিসিন আছে পালসিটিলা এবং ট্যালেন্টুলা। তো পালসেটিলা, পালসেটিলা হচ্ছে আমরা ট্যালেন্টুলার বিষয়টা তো দেখলাম সে কি করলো, আর পালসেটিলা কি করে। ঠিক আছে, পালসেটিলার বিষয়টা কিরকম হয় একটু একটু বুঝি, তাহলে ট্রেনিংটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ট্রেনিং এ আরো আছে মেডিসিন, আরো ধরেন যে বেলেডোনা আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, এগুলো ডিফারেন্ট 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 সময় আমরা ইয়ে করবো, কিন্তু যেহেতু সেকেন্ড গ্রেডে দুটো পেলাম, পালসিটিলা এবং ট্যারেন্টুলা। ট্যারেন্টুলার তো কেস হলো, পালসিটিলা একটু বলি তাহলে আর কি ক্লিয়ার হবে। আগের পার্সনটা কিন্তু পালসিটিলা, ওই যে বাচ্চা হলো, হ্যাঁ সেই ইয়েটার কথা বলতেছি। তো এই একটা বাচ্চা, এই বাচ্চার হচ্ছে ইউরিনের প্রবলেম, বারবার এই যে প্রস্রাব হয়। এটা এই গতদিনও আসছিল মেয়েটা, এর হচ্ছে রিকারেন্ট ইউটিআই। রিকারেন্ট মানে তো বোঝেন, ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তাই না? এর জন্য জ্বালা পোড়া হয়, বারবার প্রস্রাব হয়, আস্তে আস্তে এরকম অনেক ধরনের, এক একজন এক এক ধরনের সমস্যা হয়। তো জ্বালা পোড়া একটা বড় বিষয়। এর সাথে এই বাচ্চাটার পায়খানারও সমস্যা আছে। তো আমরা যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করি প্রথম থেকে, আমাদের যাদের এই বিষয়ে আছে যে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবের জ্বালা পোড়ার জন্য আমরা কিন্তু খুব কমনলি একটা মেডিসিন ইউজ করি। কি মেডিসিন?
ক্যান্সারিস। ক্যান্থারিক্স। তো আমারও ভালো লাগতেছিল না, আমিও 2 গ্রাম ক্যান্থারিক্স 1x, এই 1x না, 2x 2x বানাই। আমি আসলে মাদার ওইভাবে দিই না, 1x 2x বা 3x, আমি সাধারণত 3x বানাই ফেলি, বানায় দিয়ে দিই। তো তাকে বানায় দিয়ে দিলাম, দিলাম হলো হিট অর মিস, ভালো হলে হলো, না হলে পরেরটা পরে চিন্তা করবো। সবসময় তো মন মানসিকতা ভালো থাকে না। তো ক্যান্সারিক্স দিলাম, ক্যান্সারিক্স খাওয়ার পরে তার কিছুটা উপকার হলো। হ্যাঁ, ম্যাক্সিমাম ডাক্তারই কিন্তু তাই করে, প্রস্রাবে জ্বালা পোড়া শুনলে আর কোনো কিছু দেখা দেখি নাই, হিট অর মিস, দিয়ে দাও ক্যান্সারিক্স। তো কিছুদিন পরে আবার আগের মতো হয়ে গেল, কিন্তু ওষুধটা তার কাছে রাখা আছে এবং বলা আছে যে এরকম হলেই খাওয়াবেন। হ্যাঁ, 2-3 দিন খাওয়ালে, 2 দিন খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো এরকম করেই চলে, এতে কিছু আরাম পাই। মানে কি, আমি তাকে কিন্তু সিনিলিমাম করতে পারলাম না, আমি সিনিলিমাম করতে পারলাম না, আমি সিমিলার একটা ট্রিটমেন্ট দিলাম, মিলে গেল, একটু মিলেছে, আমি দিয়ে দিলাম। তো এই কারণে রুগী কিন্তু ঠিক হচ্ছে না, রিকারেন্টলি হচ্ছে। তো পরের ভিজিটে, পরে অনেকদিন পরে মা আসলো। আহ, মা বলছে যে ডাক্তার সাহেব, গতদিন মানে তখন যে ওই যে প্রস্রাবের জন্য যে ওষুধটা দিলেন, মোটামুটি খেয়ে কষ্ট কিছুটা কমেছে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা এখনো হয়, একটু ইয়ে হয়ে গেলে আবার সমস্যা হয়। তো ওষুধ চলছে, সমস্যা হলে খাওয়াই, আরো ওষুধ আছে, অর্ধেকের মতো ওষুধ আছে, কিছুদিন চলবে। আমি 2 জাম দিয়েছি, খাই তো 5 ফোঁটা 10 ফোঁটা করে, ওই ওই তো আর বেশি তাড়াতাড়ি শেষ হয় না। তো বলছে যে তাহলে আজকে কেন আসলেন, তো বলছে যে আজকে আমি মানে ওর জন্য আসিনি। হ্যাঁ, আজকে আমি ওর ভাই আছে, ভাইয়ের জন্য আসছি। বেসিক্যালি ওর ভাইয়ের একটা কি যেন প্রবলেম ছিল, সেই সমস্যা নিয়ে আসছে আর কি। তো ওর ভাইয়ের কেস টেকিং শেষ, এবার ওষুধ বানাতে বানাতে এমনি গল্প করি আমি। তো ওষুধ বানাচ্ছে, গল্প করতেছি যে এই আপনার মেয়ের লাস্ট মানে কবে এরকম হলো আর কি, এই ইউটিআই সমস্যার মধ্যে কখন কি হলো, এগুলো জিজ্ঞাসা করছে আর কি। তো মা বলছে তার কষ্ট, তার ডাক্তার সাহেব ওরকম আছে, কিছুটা হয়তো কমেছে, তীব্রতা কমেছে, কিন্তু মাঝে মধ্যে আর মানে বেশি হয়। তো যখনই বাচ্চার মা বলল যে বাচ্চার কষ্টটা এখন কম বা নাই, এই এই মুহূর্তে নাই, ইমিডিয়েটলি ওই বাচ্চা, হ্যাঁ, জাস্ট আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি, তাকায় তাকায়, মানে আমি ঝাঁকি দিচ্ছি, ওষুধ ভাইয়ের ওষুধ বানাচ্ছি আর ইয়ে করতেছি। তো দেখতেছি যে বাচ্চাটা একবার আমার দিকে তাকালো, আমার মায়ের দিকে তাকালো, একবার আমার দিকে, তারপর একবার মায়ের দিকে। মায়ের দিকে মানে এমন ভাবে তাকালো। হ্যাঁ, তো আমি আমি মানে তার তাকানোটা আমার চোখের মধ্যে পড়লো, যে কি ব্যাপার, এরকম করে দেখতেছে কেন, দিয়েই মুখে এরকম করে হাত দিয়ে শুরু হয়ে গেল, খুব খুব করে কাশি শুরু করে দিল। ভালো ছিল অনেকক্ষণ, আমি তো ওর ভাইয়ের কেস টেকিং করলাম, কোনো কাশির শব্দ নাই, কিচ্ছু নাই, একদম খুব খুব করে ইয়ে করলো। তো এই কাশির, হ্যাঁ ডক্টর নজরুল কিছু বলবেন? তো এই কাশির, জি হ্যালো, ঠিক আছে ঠিক আছে। তো এই যে তার কাশি, হ্যাঁ, এই কাশিটা বোঝা যাচ্ছে যে সে মানে আমরা কাশলে যেটা হয় সেটা না, সে এটাকে বানায় করতেছে। তার রিয়াকশনটা দেখে মাই বুঝে ফেলেছে, আমি কি বুঝবো আর কি। মা তখন করলো কি, এরকম করে তার হাতটা নিয়ে পিঠে যেন ধপ ধপ করে, যে আমরা বিষম খেলে বা খাওয়ার সময় আমরা নাকে মুখে আটকে গেলে আমরা কি করি, ওরকম করে বাড়ি দিই না, ঠিক ওরকম করে বাড়ি দিল। হ্যাঁ, যে মা বলতে চাই তোর তো কাশি হয়নি, জেনে শুনে এরকম করছিস কেন। তো বাচ্চাটার বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ, তার অ্যাক্টিভিটিস আমাদেরকে দেখলে আমরা কিন্তু বুঝে যাবো যে বাচ্চাটা ট্রেনিং করছে। 2 বছরের বাচ্চার বয়স 2-3 বছর হয়তো, এই বাচ্চা এরকম করতেছে। 3 বছর ধরেন, 3 বছরের বাচ্চা কি নাটক বোঝে, কিন্তু সে করতেছে। তো এখন প্রশ্ন যে বাচ্চাটা এরকম কেন করলো, বাচ্চাটা এরকম করার প্রয়োজনটা কি?
এটার একটা বিষয় হলো আমরা বাচ্চাদেরকে ম্যাক্সিমাম বাচ্চাদের প্রায় সময় আমরা মিষ্টি গ্লোবিউলস দিই। বাচ্চাটা এরকম করলে কিন্তু গ্লোবিউলস, সে যাতে গ্লোবিউলস পায়, তার মা যাতে তাকে বকাঝকা না করে, মা যাতে আলাদা একটা অ্যাটেনশন দেয়, সে ভাইয়ের সাথে যাতে তাকে খেলতে দেয়, মজা করতে পারে, এই জন্য কিন্তু বাচ্চা সুইমিং করলো, তাহলে এই বাচ্চাটার সুইমিং শিখতে কিন্তু আলাদা হয়ে গেল। আর আমরা ট্যালেন্টুলার সুইমিং শিখতে কি দেখেছিলাম, যে এমন ট্রেনিং, তার তো এক গাদা রিপোর্ট ছিল তাই না, এক গাদা রিপোর্ট নিয়ে আসছিল মা, মৌলভী সাহেবের কাছে গেছে, কই কই দিয়েছে, তাই না? তো ট্যালেন্টুলার সুইমিংটা কি করছে, পুরা এনভায়রনমেন্টকে অস্থির করে তুলতেছে, পুরা পরিস্থিতিটাকে একদম মানে অন্যরকম বানায় ফেলতেছে, কনফিউজ করে ফেলতেছে। তো পালসিটিলা এবং ট্যারেন্টুলার এই দুইটা সেকেন্ড গ্রেডের মেডিসিন, এই দুটা ট্রেনিং এর মধ্যে কিন্তু পার্থক্য এরকম থাকে। তা আমরা এইভাবে একটা রুব্রিক্সের মধ্যে থাকা যে মেডিসিন গুলো আছে সেগুলোকে এইভাবে ধরে ধরে কিন্তু আলাদা আলাদা করে পার্থক্য করতে পারি, ডিডি করতে পারি। আরেকটা একটু ছোট্ট কেস বলি, এই কেস আমার নতুনদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কথাগুলো অনেকটা গাঁজাখুরির মতন মনে হবে, যদিও আমি একটা সময় মাঝে মধ্যে এই হোমিওপ্যাথি শেখার পেছনে আমি কিন্তু হিউজ খরচ করেছি, অনেক খরচ করেছি, মানে ইভেন দেন হোমিওটাকে প্যাশন বানাতে যে অনেক ভালো ভালো জিনিসকে কিন্তু ছেড়েও দিয়েছি। হ্যাঁ, একদমই ছেড়ে দিয়েছি। আমার ধরেন যে সোনার ডিম দেওয়া হাঁস, সেই হাঁসকেও আমি ইগনোর করে ফেলেছি। কিন্তু এই যে এগুলো করতে পেরেছি বলে এই পাওয়াগুলো অনেক কিছু ত্যাগ করা, আপনাদের হয় কি আপনারা প্রথমেই পাইতে চাবেন না, পাওয়ার ইয়ে হচ্ছে, এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, একটা লেভেলে যেতে হবে, তারপর অটোমেটিক দেখবেন সব আশা শুরু হয়ে গেছে। তো যাক, আমি অন্যদিকে যাচ্ছি না। একটা বাচ্চা, এই বাচ্চাটার হয় কি রেগুলার সর্দি কাশি লেগে থাকে, থ্রোট ইনফেকশন হয় একদম, এবং রিকারেন্ট হয়। ওই শীত, গ্রীষ্ম, বর্ষা এরকম বলে না, আবার তাই বলে বডি বিটেল দিয়ে আবার পূজার দিকে চলে যায় না। হ্যাঁ, বা টিউবারকুলি নাম বাচ্চা সিজন চেঞ্জ হয়ে গেলে যেরকম ইয়ে হয়ে যায়, সর্দি কাশি লেগে থাকে, ওগুলো মনে করেন না। আমরা কিন্তু ওই ধারণা থেকে বাড়িয়ে চলে আসছি। ওগুলো হলো মানে যারা চিন্তা করবে না, লেমেন হোমিওপ্যাথি করবে তাদের জন্য, ঠিক আছে? কিন্তু আপনারা তো অ্যাডভান্স, আপনারা ডাইনামিক, আপনারা আরো আপডেট হবেন। আমি যে ইনফরমেশন গুলো, তথ্যগুলো দিচ্ছি, এখান থেকে আপনারা বাড়িয়ে আরো সামনের দিকে যাবেন, এটাই আমার কামনা। আমাকে ছড়িয়ে আপনারা আরো উপরে যাবেন। আমি যেখান থেকে শুরু করছি সেখান থেকে আপনাকে শুরু করার দরকার নেই। আমি যেখানে, আমার তো শেষ এখনো হয়নি, মরে যাবো তখন শেষ, যতখানি এই পর্যন্ত আমার, এই শেষ মাথা থেকে আপনারা শুরু করেন। আমার এই জায়গায় আসতে গেলে 1000 বই পড়তে হবে, ইয়ে করতে হবে, 1000 বই শুরু করতে করতে আপনার 15 বছর চলে যাবে। বরং আমি যেখান থেকে অর্জন করেছি এখান থেকে শুরু করেন, আপনার কিন্তু 15 বছর 17 বছরের পরিশ্রম আপনার কমে যাবে। আপনি সেখান থেকে শুরু করবেন, 15 বছর দেখবেন আরো এক একজন অ্যাটম বম হয়ে যাবেন, এটা আমি দোয়া করি এবং এটা আমি বিশ্বাসও করি। আপনাদের লেগে থাকলে অবশ্যই অ্যাটম বম কেন, আরো বড় পারমাণবিক বম হয়ে যাবেন। তো এই বাচ্চার এবারের এই উম, মানে ঠান্ডা কাশি বা ওই যে কন্টিনিউ সর্দি কাশি সাথে জ্বর, হ্যাঁ, এটা প্রায় 3 সপ্তাহ ধরে হচ্ছে। মানে পুরো আপার রেসপিরেটরি ট্র্যাক, আমাদের রেসপিরেটরি যে ট্র্যাক আছে, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন রিলেটেড সব লক্ষণ তার মধ্যে আছে। হ্যাঁ, এবারের আমার কিন্তু ইয়ের মধ্যেও একটা ছিল, আমার প্রোমো যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও ছিল যে আপনাদের যে ট্র্যাক নিয়ে আমার কিন্তু এবার অনেক আলোচনা থাকবে, কারণ বাচ্চারা এই কষ্টগুলো নিয়েই বেশি আসে, সর্দি কাশি, পায়খানা হয় না, অমুক তমুক, এগুলাই বেশি আসে। তো এগুলাকে আমরা যদি খুব দ্রুত সুস্থ করে তুলতে পারি, তাহলে দেখা যাচ্ছে পুরো পরিবার আমার রুগী হয়ে যাচ্ছে, পুরো আমার মার্কেটিং এর দিকে এটা একটা খুব ভালো কাজ করছে। তো এই তার রিকারেন্টলি এই সর্দি কাশি এটা হচ্ছে, অনেক সময় ধরে হয়, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সবকিছু করা হয়েছে, বড় বড় চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয়েছে, আবার বড়দের ডাক্তারও দেখানো হয়েছে, চেস্ট স্পেশালিস্টকেও দেখানো হয়েছে, কোথাও কোনো আহ, উপকার নাই। সব সময় খালি হতেই থাকে, প্রায় মাসেই হয়, এখন তো রেগুলার হয়, রেগুলার।
খায়, ওষুধ খায়, ভালো থাকে 15-20 দিন, 1 মাস, আবার হয়। মানে ওষুধ টষুধ দিলে সে টেম্পোরারি ভালো থাকে, তার কষ্টগুলা কিছুক্ষণের জন্য কমে, আবার শুরু হয়ে যায়। তো এবার একটু ট্র্যাকের বাইরে কথাবার্তা বলি। সবাইকে আমার কথার সাথে একমত হতে হবে এটা আমি মনে করছি না। এটা কিন্তু হোমিওপ্যাথির বাইরের কথা। হ্যাঁ, ইভেন দেন আমি একটা সময় বলতে যে এটা থেমে গেলাম। আমি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মহন্তি স্যারের অনেক অনেক সেমিনার আমি করেছি, অনেক অনেক সময় তার সাথে আমার কমিউনিকেশন হয়েছে, আমি তার কাছে অনেক টিপস নিয়েছি। কিন্তু মহন্তি স্যার এই বিষয়টাকে আমাকে একদমই বলেছে যে লিভ ইট, এটা পিছনে ছুটো না। আমি তখন মোটামুটি বাদই দিয়ে দিচ্ছি যে না, এই জ্ঞানটা নিবই না, এটা আমার দরকার নেই। উনি কিন্তু উনার দীর্ঘদিনের 40-45 বছরের শুধু এই মাইন্ড নিয়েই তার চর্চা, সেখানে উনি যেহেতু নিষেধ করতে আমার আর দরকার নাই। তো পরবর্তীতে অনেক সময় হয় কি আমরা ট্র্যাক ডাউন করতে পারি না, তখন একটু বিকল্প বিকল্প চিন্তা করতে হয়। তো আমিও মাঝে মধ্যে একটু করে বিকল্প চিন্তা করি। যে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে সাইকোডিনামিক্সের কথা, এটা কিন্তু মহান্তি স্যার মোটামুটি বলে গেছে এটা ফেলে দাও, এটা সব ক্ষেত্রে এই জিনিস হবে না, ওইটা ইয়ে না। আসলেই তাই, সব ক্ষেত্রে না, কিন্তু যে ক্ষেত্রগুলোতে আপনি পারতেছেন না, তখন আপনি একটু মাথাটা খুললেন, যে ঠিক আছে আমি একটু এদিকের ইনফরমেশনটা নিই, দেখি কোনো তথ্য পাই কিনা, তখন আপনার কাজে লাগবে। তো সেই আঙ্গিকে একটু আলোচনা করি। রেসপিরেটরি ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাক মানে কি? রেসপিরেটরি ট্র্যাক কি, আমাদের কি কাজে লাগে? রেসপিরেটরি ট্র্যাক তো বুঝি আমরা, না? গুগলে কি ছবি দেখাবো? আমাদের এই যে একদম আমাদের নাসারন্ধ্র মুখের এই চ্যানেল থেকে একদম পুরা এই পোর্শন, পুরাটা হলো আমরা রেসপিরেটরি ট্র্যাক মনে করছি, তাই না? আমরা বলতেছি। তো রেসপিরেটরি ট্র্যাক হলো আমাদের শ্বাস প্রশ্বাসের জায়গা, একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, তাই না? এখানে কি হয়, রেসপিরেশনে আমরা কি করি, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে আদান প্রদান করি, তাই না? শ্বাস প্রশ্বাসে কি হয়, অক্সিজেন নিলাম, কার্বন ডাই অক্সাইড বাইর করলাম, গ্যাসের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কি গ্যাস, তাহলে কি গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার একটু মানে একটা আধ্যাত্মিক কথাবার্তা বলি। আমরা দেখেন, এটা কিন্তু মানে অসংলগ্ন মনে করেন না, একটার সাথে একটা ইয়ে আছে। আমরা হাদিস কোরআন যারা ফলো করি, আমাদের এখানে আমাদের বাসার ভাই আছেন, শহীদুল ভাই আছেন, 2টা শহীদুল ভাই আছেন, দুইজনই মাশাআল্লাহ, তারা খুব পরেজগার এবং এই দ্বীনি চর্চায় তারা অনেক অ্যাডভান্স, আরো অনেকে আছেন, নাম নিলাম না। তো আমরা দেখেন হাদিস থেকে কিছু আহ আদব আমাদেরকে কিন্তু শেখানো আছে। হ্যাঁ, কোন জায়গায় আমাকে রেফারেন্স চাইেন না, আমি তো অল্প অল্প করে জানি, অত রেফারেন্স জানি না। সেটা হচ্ছে আপনি যখন অন্দরমহলে ঢুকবেন তখন কি আমাদের আদবটা কি? অন্দরমহল মানে আপনি বাড়ির ভেতরে যখন ঢুকবেন তখন আদবটা কি? সালাম দিতে হবে। সালাম দিয়ে সালাম দিয়ে দিয়ে। প্রবেশ করা। আমরা যদি সালাম নাও দিই তাহলে কি করবো, অ্যাটলিস্ট একটা সাউন্ড করবো, তাই না? করি না? করি তো। জি জি। এটা একটা নর্মস, এটা একটা নর্মস, মানে নর্মস গুলো শেখানো আছে। নট নেসেসারি এটা মানে ইসলাম ধর্মে হিন্দুরাও কিন্তু নর্মস গুলা মানে, তারাও কিন্তু পর্দার বিষয়গুলা তারা ওই বিষয়গুলো দেখে। তো যাক, আমার জায়গায় আমি আসি। তাহলে আমরা কি করলাম, একটু গলা খ্যাকর দিলাম, সালাম দিলাম, একটা কাশি দিলাম, তার মানেটা কি? এই কাশি দেওয়া বা সালাম দেওয়ার এটার কারণটা কি? সালাম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক বলে দিলাম, বা কাশি দিলাম, এটার ইয়েটা কি, গোল কি, ইন্টেনশনটা কি, অর্থটা কি বলেন তো? কেন এটা দেওয়ার প্রয়োজনটা কোথায়? মানে কেউ যদি অন্যভাবে থাকে বা বেসামাল থাকে, মানে সবাই সতর্ক সতর্ক করে হওয়া দেওয়া, যে মানে আমি আসতেছি, attention, হ্যাঁ সতর্ক করে দেওয়া, exactly, attention। এটা হলো অ্যাটেনশন করে দেওয়া। হ্যাঁ, এটা হলো অ্যাটেনশন, অ্যাটেনশন ড্র করা। এটা একটা জায়গায় রাখলাম, আমরা ধর্মীয় অ্যাসপেক্টে রাখলাম। এরপরে আমরা আসি কাশির সাইন্টিফিক ব্যাখ্যা। আমাদের কাশি কখন হয়, কখন হয় আমরা সবাই জানি। আমরা জানি কি ঠান্ডা লেগে গেলে কাশি হয়, তাই না? ঠান্ডা পানি খেলাম কাশি হয়, কিন্তু সাইন্টিফিক বিষয়টা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরেন আমাদের গলায়, এই গলায় যে আমি কি বললাম, এই রেসপিরেটরি ট্র্যাক দিয়ে কি হচ্ছে, গ্যাসের গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন চলাচলের রাস্তা। এই চলাচলের রাস্তায় যদি কোনো ইরিটেশন তৈরি হয়, কোনো জ্বালাতন, ডিস্টারবেন্স তৈরি হয়, তখন কি হয়, একটা ফুসফুস করছে, অনেক ডিস্টারবেন্স হচ্ছে, তাই না? এই ডিস্টারবেন্সটা কি করছে, এইখান থেকে
আমার আহ, স্নায়ুর মাধ্যমে আমার ব্রেনের সিগন্যাল চলে যাচ্ছে, আমার ব্রেনের সিগন্যাল যাচ্ছে, তাই তো? তখন ব্রেন কি বলছে? ব্রেন তখন হুকুম দিচ্ছে কোথায়? চেস্টকে বা পেটকে বা ফুসফুসকে, বলতে চাই তুমি গলার মধ্যে জোরে করে বাতাস ফ্লো দাও, যাতে এই যে এখানে ইরিটেশন যেটা আছে, যে জ্বালাতনটা আছে, সেটা যাতে দূরীভূত হয়ে যায়। এটা হলো সাইন্টিফিক ব্যাখ্যা। ঠিক আছে, আপনি আপনি ভালো করে চিন্তা করেন। আমরা তো মনে করি ঠান্ডা লাগলে কাশি, কিন্তু মেকানিজমটা এটা। তো কফ বা কাশি বলতে আমরা বুঝবো এরা, মানে যার কফ হচ্ছে বা কাশি হচ্ছে, এরা কি করছে? আইপিআর কে, আইপিআর মানে কি বললাম? ইনভায়রনমেন্ট, আশেপাশের ইনভায়রনমেন্ট, পিতা মাতা, আমার দাদা দাদি, ওয়াইফ, পরিবেশ, তার ওয়ার্ল্ড, তার পৃথিবী, তার পৃথিবীকে চিৎকার করে বলতে চাই, আমাকে দেখো, আমাকে শোনো। ওই যে অ্যাটেনশন, আসসালামু আলাইকুম বলে আমরা অন্দরমহলে যেরকম ইয়ে করি, অ্যাটেনশন ড্র করি, ঠিক ওরকম চাচ্ছে। তাহলে কফ কি মেসেজ দিচ্ছে? আমার দিকে দৃষ্টি দেন, আমার দিকে দৃষ্টি দাও, আমাকে অবহেলা করো না, আমার দিকে মনোযোগ দাও, হ্যাঁ, আমাকে করতে দাও, আমাকে অনুমতি দাও। এটা হলো কফের মেসেজ, এটা হলো কফের সাইকোডিনামিক। ঠিক আছে। আর ক্রনিক কফ কি করে? ক্রনিক কফ কি, যেটা ক্রনিক, ওই যে রিকারেন্ট হচ্ছে, বারবার হচ্ছে, ভালোই হচ্ছে না, এই ক্রনিক কফটা কি? স্ট্রং সাপ্রেশন অফ ইমোশন, যা আরামে শ্বাস নিতে দিচ্ছে না, আরামে, রুগীকে আরামে শ্বাস নিতে দিচ্ছে না, তার চাপা পড়া আবেগ অনুভূতি গুলাকে ইরিটেট করতেছে, তখন কফ তৈরি হচ্ছে। তো কফ বা কাশি, যাই হোক, এমন একটা জিনিস যেখানে এরকম রিকারেন্টলি যখন হবে, তখন আপনি একটু মাথার মধ্যে নিয়ে নেবেন যে তার বাসায় বা তার ফ্যামিলিতে কেউ তাকে এক্সপ্রেস করতে দিচ্ছে না, তাকে এক্সপ্রেস হতে দিচ্ছে না, তার বাসা বা তার এনভায়রনমেন্ট তাকে স্পেস দিচ্ছে না, তার যে একটা স্পেস লাগে। আমি এই যে দেখেন, আপনাদের ক্লাস নিচ্ছি, আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু আমাকে স্পেস দিয়েছে। আমার বউ যদি কড়া হতো, আমার বউ যদি আমাকে শাসন করতো, এই তুমি ক্লাস নিবা, যাও ইয়ে থেকে নাও, তোমার চেম্বার থেকে নাও, তোমার তো চেম্বার আছে, এটা করলে তো আমার স্পেসটা বন্ধ হয়ে যেত। কিন্তু সে আমাকে একটা স্পেস দিয়েছে, আমার আমার এনভায়রনমেন্ট আমাকে স্পেস দিয়েছে। তা আমি এটা বোঝানোর জন্য বলতেছি। তো এই যে সাইকোডিনামিক্স, এটা একটা টুলস, এটা নট নেসেসারি এভরি কেস টেকিং এ আপনি এটা নেন। এটা একটা কজ হতে পারে, কফের একটা কজ হতে পারে যে সে একটা স্পেস পাচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা কি বলি? আমরা অ্যাজমা সাইকোডিনামিক্স বলেছিলাম, অ্যাজমার ইয়েগুলো বলেছিলাম। আপনারা যারা অ্যাজমার ক্লাস করেছেন তাদের আশা করি মনে আছে, এগুলো নিয়ে কিন্তু কাজে লাগানো যায়। অ্যাজমা কেস খুব সহজেই আহ, যাওয়া যায়, মূল জায়গায় কোন জায়গাটা আপনার দরকার সেই জায়গায় যাওয়া যায়। তো যাক, আমাদের কফ শুরু হলো বা কাশি শুরু হলো, এরকম পরিস্থিতিতে কি করি আমরা? অ্যান্টিবায়োটিক দিই, হিস্টামিন দিই। আমরা বলেছিলাম আইজি কেন বাড়ে, এগুলো সব ফিজিক্যাল ব্যাখ্যাগুলো আমরা কিন্তু করেছিলাম। তো হিস্টামিন দিলে কি হচ্ছে? কিছুটা কাভার আপ হয়, তাই না? কিছুটা আরাম হয়। আপনি এই যে মোনাস খাচ্ছেন, কিছুটা ভালো লাগা থাকে, কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা। ওষুধগুলো সাময়িকভাবে তার মধ্যে ভালো লাগা তৈরি করে। তার ইমোশন যতক্ষণ ব্যালেন্স না হবে ততক্ষণ কিন্তু সে ঠিক হবে না। বাচ্চাকে আপনি যতই মোনাস খাওয়ান, যতই অ্যালাক্ট্রল খাওয়ান, যতই হিস্টামিন খাওয়ান, অ্যান্টিহিস্টামিন খাওয়ান, বাচ্চা ভালো তো থাকবে কিছুক্ষণ, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। কিন্তু যতক্ষণ না তার ইমোশনকে আপনি সেটেল ডাউন করতে পারবেন, তার ইমোশনকে আপনি ব্যালেন্স করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ঠিক হবে না। তাহলে বাচ্চার যে পার্টিকুলার প্রেজেন্টেশন আছে, তার যে পার্টিকুলার কোন কোন প্রবলেম আছে, সেটাকে আপনাকে ঠিক করতে হবে। কারণ তার রিকারেন্টলি প্রবলেম গুলো হচ্ছে, প্রবলেম গুলো বারবার হচ্ছে। রিকারেন্ট মানে কি? বারবার হওয়া। আমাদের দেখতে হবে বাচ্চা কিভাবে প্রেজেন্ট করছে, তার প্যারেন্টস কি বলছে, বাচ্চার নেচার কি। ঠিক আছে। আমরা আমাদের যে রাগ থাকে, আমাদের নিজস্ব রাগ থাকে না, প্রত্যেকেরই তো রাগ আছে, কারো কম কারো বেশি। তো সেটাকে যখন কেউ এক্সপ্রেস হতে দেয় না, তখন আমরা কি করি? রাগটাকে ভিতরে ভিতরে চেপে ধরে রাখি। আমি স্ট্রেস পাচ্ছি না, রাগ নিয়ে চেপে ধরে আছি, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, তখন আমি কি করতে, কেসে কেসে আমি কি করতেছি?
তাকে অ্যাট্রাকশন করতেছি। হ্যাঁ, এটাই হলো কোষের সাইকোডাইনামিক্স। তো যেটাকে চাপিয়ে রাখা হয়, ড্রাগটা হোক বা যে জিনিসটাকে, সেটা তখন কফের রূপে প্রকাশিত হয়। আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, কোনো পার্টিকুলার ইমোশন চাপা পড়ার কারণে বা সাপ্রেশনের ফলে বডিতে কি প্রকাশিত হচ্ছে, কি রিফ্লেক্ট হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের ওষুধ কি করে? প্রাসঙ্গিক কথাই বলি, আমাদের ওষুধ কি করে? আমাদের ওষুধ কি অসুখকে ভালো করে? ডেফিনেটলি নট। আমাদের ওষুধ কি করে? আমাদের ভাইটাল ফোর্সকে রিদমিক করে ফেলে। হ্যাঁ, আমাদের ইমোশনকে ব্যালেন্স করে, ইমোশনকে সেটেল ডাউন করে। আমরা যে পটেন্টাইজ মেডিসিন গুলো খাচ্ছি, এটা আমাদের ইমোশন লেভেলকে ব্যালেন্সড করে। এটাই হলো কাজ। আপনারা এগুলো কিন্তু ফিলোসফিক্যাল টার্ম, হ্যাঁ, এটাকে আপনি ওইভাবে করতে পারবেন না। তো যাক, কেসে ফিরে আসি। বাচ্চার মা বসেছিল চেয়ারে, আমাকে দেখা যাচ্ছে না মনে হয় অর্ধেক। হ্যাঁ, তো কি করছে, এই দেখেন, বাচ্চাকে আমি একটু উপর দিয়ে দেখাচ্ছি, সে পেট বরাবর ধরছে, বাচ্চাকে এইবার ধরে রেখেছে, বাচ্চা কেমন করছে, বাচ্চা মানে চেপে ধরে রাখছে। এবার বাচ্চা করছে কি, এই হাত দিয়ে তার এই মায়ের আঙ্গুলটাকে খোলার চেষ্টা করতেছে। আমি কি বুঝাতে পারলাম? আমি অবজারভেশন বলতেছি। এরকম করে মুট করে ধরে আছে, মুটটাকে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে যাতে সে কোল থেকে নেমে যেতে পারে। এবং করতে করতে মা তো কথা বলতেছে বিভিন্ন বিষয় নিয়ে। এক পর্যায়ে সে কিন্তু হাতটা এরকম করে খুলে ফেললো, খুলে যেই পড়লো, সব করে মায়ের কোল থেকে নেমে পড়ে পাশে একটা চেয়ার, বাবার সাথে, বাবা ছিল একটা চেয়ারে, সে আরেকটা চেয়ারে ধপ করে যেয়ে বসে পড়লো। ঠিক আছে, বসে পড়ে এবার সে কি করলো, চেয়ারের উপরে উঠে পড়লো, পা তুলে উঠলো, উঠে ওখান থেকে জাম্প করলো, নিচে জাম্প করলো, জাম্প করে যে পাশের ওই রুমের ওইদিকে চলে গেল। আবার সে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি এসে এই কর্নারে আসতেছে, একবার আমাদের র্যাকের ওইদিকে যাচ্ছে, একবার ডান সাইডের এদিকে আসছে, মানে কন্টিনিউয়াসলি এদিক ওদিক মুভমেন্টটা চালু থাকে। এটুকুই অবজারভেশন, এটা হলো আমার অবজারভেশন। এই অবজারভেশন থেকে আপনাদের কি মেডিসিনের কথা মনে আসছে বলে ফেলেন দ্রুত। ট্যারেন্টুলা স্যার। ট্যারেন্টুলা, তারপরে বলেন। ফ্রিডম যাচ্ছে বেলেডোনা। বেলেডোনা, থ্যাংক ইউ। তারপরে ট্যারেন্টুলা। ট্যারেন্টুলা, ট্যারেন্টুলা তো হলো দ্বিতীয়। আর আচ্ছা, স্যার পালসেটিলা। পালসেটিলা, পালসেটিলা তো এরকম না, পালসেটিলা শান্ত না, পালসেটিলা। আচ্ছা, আপনি পালসেটিলা তো আমাদের ক্লাস করেননি, ঠিক আছে। টিউবারকুলিনাম হতে পারে। টিউবারকুলিনাম হতে পারে, খুব সুন্দর। ল্যাকেসিসের কথা কেউ বললো না, ল্যাকেসিস তো এখন প্লেফুল, এটা তো আর খেলা, তাই না? এগুলো মাথায় আসতে হবে। তো আমরা একটা করে জিনিস দেখবো, একটা করে সেগমেন্ট দেখবো, একটা গ্রুপ অফ মেডিসিনের কথা আপনার মাথায় আসতে হবে। বেলেডোনার কথা যিনি ডক্টর শামসুজ্জা বললেন, খুব সুন্দর বললেন। বেলেডোনা বাচ্চা কি এরকম, ল্যাকিসের বাচ্চা এরকম। এই যে আমাদের সিএম বললো, কি বললা, টিউবারকুলিনাম স্যার। টিউবারকুলিনাম, টিউবারকুলিনাম তো এরকম, টিউবারকুলিনাম ধরতে যায়, আর এই বাচ্চা খেলাধুলা করছে। তো আসলে বিষয়টা কি, বাচ্চারা খেলাধুলা করবে, হ্যাঁ, তারা খেলাধুলার জন্য তৈরি, এনজয় করবে, মাস্তি করবে, এটা নিয়ে খেলবে, এদিক যাবে ওদিক যাবে। হ্যাঁ, তো আমরা একটা গ্রুপে আসতে পারবো, অ্যাটলিস্ট তো আমরা ইগনেশিয়া থেকে আলাদা করতে পারবো, তাই না? ইগনেশিয়া থেকে আলাদা করতে পারবো, ন্যাক্টামিউট থেকে আলাদা করতে পারবো এই বাচ্চাগুলোকে। অ্যাটলিস্ট এই বাচ্চাগুলোকে আমি ইগনেশিয়া ন্যাক্টামিউট দিব না, যতই সে পাতলা হ্যাংলা পাতলা হোক, যতই তার ক্ষুধা না থাক, যতই তার পায়খানা কষা হোক, বা যতই তার এগুলা বসা থাক, আমি ন্যাক্টামিউট এই বাচ্চাকে দিব না। এইটুক তো আমরা কনক্লুশনে আসতে পারবো। তো যাক, আমরা বাচ্চাকে একটু দেখে, খেলাধুলা দেখেই আমরা একটা জায়গার দিকে যেতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা পুরোপুরি কনক্লুশন করবো না, পুরোপুরি মেডিসিন এটুকে চিন্তা করবো না, আমরা তার টোটালিটি দেখার চেষ্টা করব। বাচ্চা কি করছে, এদিক ওদিক লাফালাফি করছে, এর সাথে আমাদের কি করতে হবে, আরো কিছু জিনিস নিতে হবে। আপনি কি করবেন, এই বাচ্চাকে 2-4-5 মিনিট অবজার্ভ করবেন, তাহলে আপনি পুরোটা বুঝতে পারবেন। বাবা মার কাছ থেকে কিছু তথ্য নেবেন, বাবা মা তার সম্পর্কে কি বলছে সেটা
দেখবেন, নেবেন। হ্যাঁ, শুধুমাত্র ছোট্ট একটা জায়গাতে আপনি কয়েকটা মেডিসিনের মধ্যে থাকবেন, এটা আমার এখনকার মেসেজ। তো যাক, আমি জিজ্ঞাসা করলাম আপনার বাচ্চার রাগ বা জেদ কেমন। তো মা বলল অনেক খিটমিটে, এমন রাগ। হ্যাঁ, বাচ্চার মারা ছোট বাচ্চা নিয়ে এরকম কথা বলেই, কিন্তু অনেক রাগ, এটা খুব বোল্ডলি মা বললো। হ্যাঁ, অনেক রাগ। হ্যাঁ, অনেক রাগ যদি বলেন আপনি, আমাদের আগের স্টেটমেন্ট আমাদের কি কি মেডিসিন আসলো? বেলেডোনা আসলো, ল্যাকেসিস আসলো, তারপরে টিউবারকুলিনাম আসলো, ট্যারেন্টুলা আসলো, তাই না? এখন অনেক রাগ, অনেক রাগ বললে কিন্তু দুটো মেডিসিন গায়েব হয়ে যাবে। বেশি রাগ মানে বেলেডোনা গায়েব হয়ে বেলেডোনা যাবে। হবে না, ল্যাকেসিসও হবে না। কারণ ল্যাকেসিসের মা আবার দেখেন, ল্যাকেসিসের, আমি বারবার একই কথা কেন বলি, আপনাদের ব্রেন তো ছোট, একই কথা বারবার না ইয়ে করলে ঢুকে থাকবে না। ল্যাকেসিসের মা কি করবে? যখন তার বাচ্চার রাগের বিষয়ে কথা বলবে, ল্যাকেসিসেরও রাগ আছে, তখন মা করবে কি, সিরিয়াসলি বলবে না, হেসে হেসে বলবে ডাক্তার সাহেব অনেক বেশি দুষ্টু, এত সারাদিন মাস্তি করতে থাকে, ফুর্তি করতে থাকে, এত জ্বালায়। হম, এই এদিকে সত্যি চুপ চুপ করো না, চুপ করে বসো, দুষ্টু ছেলের মতন করো না। চেম্বারে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিবে, মা ধমক দিচ্ছে বা টেনে নিয়ে এসে বসবে, এগুলো হেসে হেসে বলবে মা। এটা মাথায় রাখবেন, ল্যাকেসিসের মা বাচ্চার কথা সবসময় হেসে হেসে বলবে, দুষ্টুমির কথাগুলো হেসে হেসে বলবে। ঠিক আছে, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে তার প্যারেন্টস তাকে নিয়ে কি বলতেছে, কিভাবে কথাগুলো বলতেছে। কিন্তু এই এই মা কি করলো, এই মা বললো বাচ্চার রাগের বিষয়টা খুব সিরিয়াসলি বললো, সিরিয়াসলি, একদম ডেফিনেটলি সিরিয়াসলি বললো। তো আমি রাগের কথা শোনার পরে জাস্ট জিজ্ঞাসা করলাম কেমন রাগ, কি নিয়ে হয়? তো বলতেছে যে আমি যখন তাকে বকা দিই তখন রাগ হয়, কিন্তু আমি যদি তাকে নরম সুরে বা নরম ভাবে কথা বলি তাহলে সে আমার কথা শোনে। তো রেগে গেলে কি করে, এই কোশ্চেন গুলো আপনারা করবেন, রেগে গেলে কি করেন, বড়দের ক্ষেত্রে সেম কোশ্চেন। রাগ কেমন এখানে থামবেন না, রেগে গেলে কি করে এটা ইম্পর্টেন্ট। রেগে গেলে কি করে, তখন মা বলতেছে যে যখন রাগ হয়ে যায় তখন আমাকে মারে। এই যে আমাকে মারে, এই মারে কথাটা তো কিন্তু বেলেডোনা ল্যাকেসিস চলে গেল, ল্যাকেসিস কিন্তু মারবে না। ঠিক আছে, বেলেডোনা ল্যাকেসিস মাস্তি করবে, ফুর্তি করবে, মা বকা দিলে সেখান থেকে পালায় যাবে। এই বাচ্চার মা, এই বাচ্চা কি করছে, মাকে মারছে। হ্যাঁ, এটাও হতে পারে ল্যাকেসিস ফান, খেলার ছলে মাকে একটু টাচ করা, এটাই তার মজা, এটা কিন্তু মারা না। এই বাচ্চাটা যেটা করছে একদম রেগে মারতেছে, ল্যাকিসিস বেলেডোনা কিন্তু রেগে পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। কয়টা বাচ্চা মা রাগ করলো, মা পিটালো, উল্টা মাকে ধরে পিটায়, মারে, কয়টা বাচ্চা আছে? এরকম কি পাওয়া যায় সচরাচর? একটু চিন্তা করে দেখেন, এরকমটা কিন্তু হয় না। মা রাগ করছে, হয় মাইল্ড হয়ে গেছে, নাহলে মধ্যে পালাইছে, এরকমই বেশিরভাগ হয়। কিন্তু এই ক্ষেত্রে, এই বাচ্চাটার ক্ষেত্রে, এই পেশেন্টটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো রাগ হলে সে মাকে মারে। এটাই হলো এই কেসের পিকিউআরএস। পিকিউআরএস তো বুঝছেন, নতুন যারা বুঝছেন না পিকিউআরএস কি। তো এবার তার সাথে বাবা ছিল, বাবা বলতেছে যে ডাক্তার সাহেব তার জেদ অনেক বেশি, জেদ অনেক বেশি। এই জেদ অনেক বেশি দিয়েও কিন্তু ল্যাকেসিস বেলেডোনা চলে যাবে, কারণ ল্যাকেসিস বেলেডোনা অনেক বেশি জেদ ধরে রাখে না। ঠিক আছে, মনে করেন আপনি একটা জিনিস, আহ, একটা জিনিস নিয়ে বাচ্চা খুব মজা পাচ্ছে, তো খেলতেছে খেলতেছে, মোবাইল নিয়ে খেলতেছে, আপনি তো দীর্ঘক্ষণ তাকে খেলতে দেবেন না, এবার আপনি ওটা নিয়ে নিলেন। বেলেডোনা হলে কি হবে, বেলেডোনা বা ল্যাকেসিস তাই, দেখা যাচ্ছে যে কান্না শুরু করবে, নিয়ে নিল, ছোট বাচ্চার কথা বলতেছে, বড়রা তো বোঝে, শুরু করে দিল। আমরা বেলেডোনাতে কি দেখেছি, নাও ওয়েল নাও সিক। আবার 2 মিনিটের মধ্যে দেখাচ্ছে আরেকটা জিনিস, এই যে ইয়ে পাওয়া গেছে, এটা কি বলে, নেল কাটার, এবার নেল কাটার নিয়ে সে খেলা শুরু করে দিয়েছে। 2 মিনিটের মধ্যে চুপ, এই হাসি এই কান্না। ল্যাকিসিস কি করবে, ল্যাকিসিস কিছুক্ষণ কাঁদবে, কিছুক্ষণ হয়তো একটু লম্বা সময় ধরে কাঁদবে, তারপর আবার শান্ত হয়ে যাবে। ঠিক আছে, এই বেলেডোনা যেরকম ধরেন যে কাঁদলো, আবার একটা হাতে নিয়ে নিল, হাতে নিয়ে ওর কান্না থেমে গেল,
এই টাইপের কিন্তু ইয়েও হয়, টিউবারকুলিনামও হয়। এরাও কিন্তু একটা জিনিস নিয়ে অনেকক্ষণ পড়ে আছে তা না, ল্যাকেসিস মেলাক্ষণ পড়ে থাকে, ডেলুশন চার্মান ক্যান নট ব্রেক দ্য স্পেল। কিন্তু এই ল্যাকেসিস বা টিউবারকুলিনাম অনেকক্ষণ মজা থাকে, হয়ে গেল এটা ফেলে দিল, খেলনা ভেঙে গেল, বাস আরেকটা খেলনা চাই, খেলনা পেলো না, অন্য একটা কিছু দিয়ে দেন, বই দিয়ে দেন, একটা ধরেন যে কথার কথা এরকম একটা ইয়ার খাপ দিয়ে দেন, বাস সেখানে সে খেলা শুরু করে দিল, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, খেলার ধরন চেঞ্জ হয়ে গেল। কিন্তু সব বাচ্চারা কিন্তু এরকম হয় না। কিছু বাচ্চা আছে যখন তার যে জিনিস চায় তাকে দিতেই হবে, তাকে দিতেই হবে। আমি পড়াইছিলাম, আপনারা ভুলে গেছেন মনে হয়, কিসে পড়াইছিলাম, টিপিকাম ভালগারিস, তাই না? টিপিক্যাল ভালগারিস আমরা কত দেখেছি, 1 বছর 1.5 বছর ধরে বাচ্চা জেদ ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, আরো মেডিসিন আছে এরকম, আহ, জেদ আর ছাড়ছে না। স্পঞ্জিয়ার কথা ভাবেন, না পেলে কোনো জিনিস চাইলেন, না পেলে রাগ। স্পঞ্জিয়া যদি আপনি কোনো জিনিস না দেন তাহলে সে একদম সেটার পেছনে লেগে গেছে। আমরা স্পঞ্জিয়াতে একটা রুব্রিক্স পাই, পার্টিনিসিটি। হ্যাঁ, এখন শেয়ার করতেছি না, পার্টিনিসিটিতে আমি লিখে দিচ্ছি পার্টিনিসিটি। পার্টিনিসিটিতে আমরা অনেক মেডিসিন আছে, টিপিকাম ভালগারিস আমরা দেখেছি, যদিও এই রিপোর্টে পাবেন না, আপগ্রেড রিপোর্টে দেখতে হবে। একদম নাছর বান্দা, বাবা এরোপ্লেন দাও, দিলেন না, আমার রিমোট কন্ট্রোল এরোপ্লেন লাগবে, এখন না পরে আবার কাপড় ধরে টান, দাও ওই এরোপ্লেনটা কিনে দাও, ওইটা দাও, বারবার বলতে বলতে আপনাকে পেরেশান করে দেন, ঝালা ফালা করে তুলবে। ঠিক আছে, আপনি যদি না দেন তখন সে কি করবে, ওই জিনিসপত্র তুলে ছুঁড়ে ফেলা, ছুঁড়ে ফেলে, স্পঞ্জিয়ার কথা বলছি, ভাঙচুর করবে। ঠিক আছে, কিন্তু টিটিএম ভালগারিস আবার করবে না ভাঙচুর, কিন্তু এই স্পঞ্জি আবার এরকম ভাঙচুর শুরু করে দিবে। ঠিক আছে, ল্যাকেসিস বাচ্চা, ল্যাকেসিস বাচ্চাও যে যদি করে অ্যাটলিস্ট ভাঙচুর করবে না, বেলেরোনো করবে না, ওই লেভেলের ইয়েতে করবে না। তো এক একটা বাচ্চা এক এক ধরনের থাকে, আমাদেরকে এই ট্রেন গুলা জানতে হবে। ঠিক আছে, সব বাচ্চা একই রকম হয় না। আর আমাদের এই কেসের বাচ্চা, সে কি করছে, মাকে ধরে মারছে, বাবা বলছে অনেক জেদ। ঠিক আছে, অনেক জেদ। আমাদের রুব্রিক্স হচ্ছে কি, জেদের রুব্রিক্স কি মনে আছে কারো? জেদ করলে রুব্রিক্স কি হয়? অবস্টিনেট। অবস্টিনেট, থ্যাংক ইউ, অবস্টিনেট। হ্যাঁ, এই বাচ্চাকে যদি ধমকের সুরে কথা বলা হয় তাহলে কি করবে? উল্টা মারে, উল্টা মারে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে এই সেন্সটাকে, এই স্টেটটাকে আমাদেরকে রুব্রিকে কনভার্ট করা শিখতে হবে, রুব্রিকে রূপান্তর করা শিখতে হবে। বাবা বলছে তার যদি কোনো জিনিস চাই, খেলনা বা অন্য কোনো জিনিস, তাকে কিনে দিতে হবে। যদি না দেন তাহলে সে কান্না শুরু করে দিবে, একদম অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো তাকে এরকম হলে তখন জিজ্ঞাসা করবেন যে কান্নাকাটি থামান কি করে, চুপ করে কি করে? তখন বাবা বলতেছে যে তাকে অনেক ফুসলায় ফাসলায় বুঝায় শোনায় একটু বাইরে নিয়ে গেলে, অন্য জিনিস দেখালাম, তখন সে ঠান্ডা হয়ে গেল। বাইরে নিয়ে যেতে হবে, বাইরে নিয়ে যেয়ে অন্য কিছু দেখালে সে ঠান্ডা হয়ে গেল। মানে কি, বাবা কি বোঝাতে যাচ্ছে? বাবাও কিন্তু একই কথা বললো, ভালোভাবে যদি তাকে ফুসলানো যায় তাহলে সে সাথে সাথে চুপ করে ফেলে। আর মা কি বলছিল, যদি মারি সে উল্টা আমাকে মারবে, যদি বকা দিই তাহলে সে উল্টা আমাকে বকবে। তো কেস টেকিং এর সময় এই আমাদের এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এই এই জিনিসগুলো আপনাদেরকে বাচ্চাদের কেস টেকিং এর এগুলো মাথায় রাখতে হবে। এই প্রশ্ন ছাড়া কেউ ইয়ে করবে না। অনেকে আমাকে কেস পাঠান, এই করেন ওই করেন, আসলে কি আমি মানে কাউকে হার্ট করতে চাই না, কারণ আমারও ব্যর্থতা, আমি আপনাদেরকে এখন কেস টেকিং শিখাতে পারলাম না। তো কেস টেকিং এ এই কোশ্চেন গুলো থাকতে হয়, এই প্রশ্নের উত্তর ছাড়া আসলে কি পার্সনকে চেনা যায় না। তো এই প্রশ্নটা করবেন আপনারা, প্রয়োজনে লিখে নেন, যে আপনারা জিজ্ঞাসা করবেন যে তার যখন কষ্ট হয়, রাগ হয়, সে যখন অসুস্থ হয়ে পড়ে বা খিটমিটে হয়ে যায় বা তার কোনো প্রবলেম হয়, তখন তাকে সে কিভাবে শান্ত হয়, তাকে কিভাবে শান্ত করেন, সে কিভাবে চুপ হয়। এই পেডিয়াট্রিক কেস টেকিং করবেন আর এই কোশ্চেন করছেন, আপনার দ্বারা কেস টেকিং হবে না। আপনাকে এই কেস টেকিং, এই প্রশ্নটা অবশ্যই করতে হবে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি বাচ্চার প্যারেন্টস কে, তার অ্যাটেন্ডেন্স কে জিজ্ঞাসা করবেন ঠান্ডা হয় কি করে। এই প্রশ্নের উত্তর আপনাকে একদম মেডিসিনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আপনি আর একটু দুই একটা কথা জিজ্ঞাসা করবেন, ওষুধ দিয়ে দিবেন। ঠিক আছে,
আর্সেনিক ক্যামোমিলার পেশেন্ট মানে বাচ্চা যদি হয়, তার অ্যাটেন্ডেন্স কি বলবে? ছোট বাচ্চা বলে যে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হয়, কোলে কোলে করে নিয়ে ঘুরে বেড়ালে থামে, নাহলে কাঁপতেই থাকে। আর সিনার বাচ্চা কি বলবে? যে যতই কোলে নিয়ে ঘুরি সে থামবে না। তাহলে থামান কি করে? এক সময় কাঁপতে 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 এক সময় চুপ হয়ে যায়। এই কথাগুলো বলে, দেখেন কত সুন্দর আলাদা করা যাচ্ছে। তো এইভাবে আমাদেরকে বাচ্চার অ্যাডাপ্টেশন বুঝতে হয়। হ্যাঁ, তো এই প্রশ্নটা লিখে নেন, এটা কিন্তু খুব জরুরি, আপনারা এটা করবেন। তো যাক, কেসে আবার আসি। এই বাচ্চার বাবা কি বলল? যে যখন তার চাহিদা অনুযায়ী জিনিস দেওয়া হয় না, তখন সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, রাগ করে খুব। কিন্তু তাকে যখন ফুসলে ফাসলে ভালোভাবে কথা বলা হয়, তখন সে তা মেনে নেয়। অ্যাগ্রেসিভ হওয়া মানে কি? অ্যাগ্রেসিভ হওয়া মানে যে একটু আগে বলতেছিল যে জিনিস ফেলে দেয়, ভেঙে দেয়। তো বেসিক্যালি এই মেডিসিনের বাচ্চা এরকমই। এদেরকে আপনি যদি কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেন, বা তার সাথে যদি আপনি ওরকম কর্কশ ভাবে অ্যাব্রাপ্ট, রাফ 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 অ্যাব্রাপ্ট না, রাফ ভাবে আপনি যদি বিহেভ করেন, তাহলে আপনি তাদেরকে দাবাতে পারবেন, ম্যানেজ করতে পারবেন না। এদেরকে ম্যানেজ করার একটাই ওয়ে, তাদেরকে ফুসলাতে হবে ভালোবেসে, প্রেম ভালোবাসা দিয়ে পিঠে হাতে, বাবা সোনা লক্ষ্মী মোনা জাদু মনি এগুলা বলতে হবে। তাহলে সে কুল ডাউন হবে। ঠিক আছে, আমি রুব্রিক্স একটু দেখাই। দেখা যাচ্ছে তো না? দেখেন, যখন সে কোনো কিছু চায়, যদি না দেওয়া হয়, তখন সে অনেক রাগ করে। সে অনেক রাগ করে, অনেক রাগ করে, তাই না? অনেক রাগ করে কখন? হয় অনেক রাগ করে, তার মানে অ্যাঙ্গার হয়। আমরা রুব্রিক্সে যাই, মাইন্ড চ্যাপ্টারে গেলাম, মাইন্ড চ্যাপ্টারে গেলাম, অ্যাঙ্গার। রিফিউজ হয়, যখন তাকে রিফিউজ করা হয়, তখন কি হয়? অ্যাঙ্গার রিফিউজ হয় থিংস ইউ ওয়ান্ট। আর সে যেটা চাচ্ছে তাকে যখন দেওয়া হয় না, তখন কি হয়? তখন সে অনেক রাগ করে। এটা বাবা বললো, তাই না? দিয়ে রাগ করে কি করে? জিনিসপাতি এদিক ওদিক ছোড়াছুড়ি করে, ভাঙাভাঙি করে। তাহলে আমাদের রুব্রিক্স আছে অ্যাঙ্গার, অ্যাঙ্গার থ্রোয়িং থিংস, থ্রোয়িং THR, থ্রোয়িং থিংস অ্যারাউন্ড, অ্যাঙ্গার থ্রোয়িং থিংস অ্যারাউন্ড আমি নিয়ে নিলাম। ঠিক আছে, দেখেন এখানে দুই চলে আসছে, জিনিস এদিক ওদিক ফেলে দেয়। তারপরে কি বললো? সে যা চায় তা করবে, আর তাকে যদি নিষেধ করা হয় তাহলে সে শুনবে না, অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তার মানে কন্ট্রাডিকশন, ডিসপোজ টু কন্ট্রাডিক্ট, আমাদের একটা রুব্রিক্স আছে, কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, ডিসপোজ টু কন্ট্রাডিক্ট। ঠিক আছে, আবার কি বলছে? যে অনেক বেশি যখন জেদ করে, তখন তার কথা শুনতেই হবে। অনেক বেশি জেদ করে, অবাধ্য, তাই না? শুনতে চায় না, কথা শুনতে চায় না। আমাদের রুব্রিক্স আপনারাই তো বললেন, কি বললেন? অবস্টিনেট, অবস্টিনেট চিলড্রেন ইন, চিলড্রেন নেন তাইলে হবে, অবস্টিনেট চিলড্রেন। ঠিক আছে, তো কেস টেকিং এর সময় আমরা কি দেখতেছিলাম? আমরা, আমি বললাম যে মায়ের হাতটা এরকম করে খুললো, খুলে পাশে চেয়ারে, তারপরে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, এটা তো দেখলাম। চেয়ার থেকে লাফ দিচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে। তাহলে সব সময় সে ছোটাছুটিতে স্টিমুলেট হচ্ছে। রেস্টলেসনেস, স্থিরত্ব না, রেস্টলেসনেস, আমাদের রুব্রিক্স হচ্ছে রেস্টলেসনেস, রেস্টলেসনেস, RESTLES, রেস্টলেসনেস, মুভ, রেস্টলেসনেস মুভ মাস্ট কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি সে মুভ করতেছে সবসময়। সে চুপ করে, মায়ের কোলে যখন বসেছিল, দেখালাম তো আপনাদেরকে, এরকম করছিল, তাই না? কন্টিনিউয়াসলি এরকম করতেছিল, এদিক ওদিক তাকে ছুটে বেড়াতে হবে। হ্যাঁ, এটা এই করতে হবে, যা তার মন চাচ্ছে তাই করতেছে। হ্যাঁ, আর মা কি বললো? এটা খুব ইম্পর্টেন্ট। মা কি বললো? যে তাকে মারলে উল্টা সে মারে, তাকে মারলে উল্টা সে মারে। এটা কি? তাকে যদি মারা হয় উল্টা সে মারে, এটা হলো ডিফাইন্ড। আমরা রুব্রিক্স জানি, ডিফাইন্ড হয়ে গেল, ডিফাইন্ড।
DEFINT and ডিফাইনটা একটু বলি। ডিফাইন তো অনেক চেনা যায়, 37টা, পরের রেপার্টরিতে 42টা মেডিসিন আছে। ডিফাইন্ড মানে কি? ডিফাইন্ডের যদি ডিকশনারি মিনিং দেখেন তাহলে হবে অবাধ্য, উদ্ধত, স্পর্ধিত। হ্যাঁ, এগুলো ডিকশনারি মিনিং। ডিফাইন্ড এরিয়া হচ্ছে যে হায়ার অথরিটি বা ঊর্ধ্বতন কর্তা যে থাকে তাকে অমান্য করা আর কি, ওপেনলি তার বিরোধিতা করা, সরাসরি বিরোধিতা করা, এটা হলো ডিফাইন। আমাকে আমার মতো চলতে দাও, আমি তোমার কথা শুনবো না। হ্যাঁ, তো ডিফাইন্ডের অর্থ হলো অথরিটির বিপরীতে বা এগেইনস্টে কাজ করা, ডিফাই করা মানে একটা জিনিসকে ডিফাই সে করতেছে, মানে আমি ওইটাকে আর করব না, ওটাকে আর মানবো না, ফোর্সের এগেইনস্টে কাজ করা, অথরিটির এগেইনস্টে কাজ করা। এই বাচ্চার ডিফাইন্ড হলো সে মাকে যদি মানে তাকে যদি মা রাগ নিয়ে কথা বলে, কর্কশ ভাবে কথা বলে, তাহলে সে হয়তো তোমার শুনবো না, তোমার আমি দেখবো না, তার সাথে সে রাগ দেখায়, ডবল রাগ দেখায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, তোমাকে আমি মানবো না, তোমার মতো আমি কাজ করব না। হ্যাঁ, কন্ট্রাডিকশন তৈরি করে ফেলে। ঠিক আছে, ডিফাইনের মধ্যে আমরা দেখেন, ডিফাইনের এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা, আমরা কতগুলো মেডিসিন, সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে কস্টিকাম। হ্যাঁ, ডিফাইন বললে আমরা বুঝি মার্কসল। ঠিক আছে, ডিফাইন বললে আমরা বুঝি কস্টিকাম, ডিফাইন বললে আমরা বুঝি আর্নিকা। আমরা তো আর্নিকা শুধু ব্যথার ওষুধ বানাই দিচ্ছি, আর্নিকা নিয়ে একটা বিশাল আলোচনা করেছিলাম। কমনলি নাক ভূমিকাকেও আমরা কিন্তু ডিফাইন বুঝি। কস্টিকাম কি করে? কস্টিকাম পুরোপুরি সিস্টেমের সাথে বিবাদে জড়ায় পড়ে। আর সবচেয়ে বেশি হলো দেখা হতকারিতা বলে নিয়ে দেখা যাচ্ছে আর্নিকা। ঠিক আছে, এই রুব্রিক্সে থাকা সব মেডিসিনের মধ্যে সবচেয়ে উপরে বলা যায় আর্নিকা, কারণ এরা খুব বেশি অডাসিয়াস হয়, এরা সিস্টেমের পুরো এগেইনস্টে চলে যায়, নিজে নিজে আলাদা কিছু করতে চায়। কস্টিকাম কি করে? কস্টিকাম সমাজকে শুধরাতে চায়, এই জন্য সে কিছু আলাদা করতে চায়, এবং সেটা অবশ্যই পজিটিভ পন্থায়। আর্নিকা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কস্টিকাম কি করে? রুল ফলো করে। তার কাছে যদি মনে হয় জিনিসটা ভুল হচ্ছে, আমার বস ভুল করতেছে, সে সেটাকে শুধরানোর চেষ্টা করবে, তার জন্য যা করার সেটা করবে, সিস্টেমের সাথে ফাইট করবে। সে যদি প্রধানমন্ত্রীর সাথে সে ফাইট করবে, ভয় পাবে না। বড় পুলিশ কর্মকর্তাকেও সে ভয় পাবে না। ওই আপনি ওই জেল জরিমানা তাকে আটকাতে পারবে না, সে ডিফাইন্ড আর্গুমেন্ট করবে। তো আমাদের হয় কি, শুধু ডিফাইন চিনলে আমরা এক গ্রুপ অফ মেডিসিনের দিকে যেতে পারি। এর সাথে ওই আগের কথাই আরো কিছু জিনিস যদি আপনি যোগ করে দিতে পারেন, জুড়ে দিতে পারেন, তাহলে আমরা একটা ক্লিয়ার পিকচার আমরা পেতে পারি। তো এই বাচ্চাও ডিফাইন, তার অথরিটি বাবা, তার অথরিটি মা। মা একটা বাড়ি দিলে সে দুটো বাড়ি মারতেছে, মায়ের বিরুদ্ধে চলে আসে, সে ডিফাইন, নিজের মতন করে চলছে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, মা কি বলছিল, তাকে যদি কোমল ভাবে কথা বলা হয়, ঠান্ডা ভাবে ফুসলে, বাবা বললো ফুসলে কথা বলা হয়, ভালোবাসার টোনে কথা বলা হয়, প্রেমময় সুরে কথা বলা হয়, ভালোভাবে বুঝেন, বাচ্চাকে যদি ভালোভাবে খুব পোলাইটলি মাইল্ডলি বোঝানো হয়, পিঠে হাত বোলানো হয়, তখন সে ডিফাইন্ড থাকে না, সে তার মধ্যে যে অবস্টিনেসি সেটা থাকে না। এটাই হলো পিকুলিয়ার প্রেজেন্টেশন, এটাই হলো এই কেসের পিকুয়ারেস, এটাই হলো এই রিমেডির পিকুয়ারেস। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে জানতে হবে আসলে এক্স্যাক্টলি কোন রুব্রিক, এইটা কোন রুব্রিক। মানে অদ্ভুত, আপনি এই সিস্টেম যদি না শেখেন, আপনি রেপার্টরি ইউজই করতে পারবেন না, ম্যাট্রিমিডিয়া থেকে এই কনক্লুশনে আপনি আসতেই পারবেন না। হ্যাঁ, ওই হয়তো কাশি বা ইয়াদে ওই হিট অ্যান্ড মিস বেসিসে করতে করতে হঠাৎ করে আপনি হয়তো দিয়ে দিলেন মেডিসিন, সে ঠিকও হয়ে গেল, আপনি বাহাদুরে পেয়ে গেলেন, কিন্তু আমরা যে সিস্টেমটা শিখাচ্ছি, আপনি ব্যাখ্যা করতে পারবেন যে হ্যাঁ আমি এই কারণে এই মেডিসিনটা দিয়েছি, এটা অন্য কোনো ভাবে সম্ভবই না। তো এই বাচ্চা কি চাই, ভালো করে বোঝেন, এর বোঝার আছে। এই বাচ্চা কি চায়, বাচ্চার চাহিদাটা কি? আমাকে
কোমল ভাবে, ভালোবেসে, প্রেমময় ভাবে লাভ থাকবে, অ্যাফেকশন থাকবে, তাই না? প্রেমময় ভাবে, কোমল ভাবে আমাকে ক্যারি করা হোক, আমাকে ফুসলিয়ে ফাসলে আমার পিঠে হাত বোলাও, বুলাই আমাকে নিয়ে যাও, তাহলে আমি মানবো। কিন্তু আমি মানবো না যদি আমাকে এরকমটা না করো, তাহলে আমি ডিফাইন্ড হব, আমি অবস্টিনেট হব। তুমি আমাকে একটা গালি দেবো, আমি তোমাকে 2টা গালি দেবো। তুমি আমাকে একটা বাড়ি দেবো, আমি তোমাকে 10টা বাড়ি দেবো। এই হলো সেই মেডিসিন। আমাদের এই ভাবনাটার রুব্রিক্স হচ্ছে কি? আবার বিদ্রোহী ভাবনার রুব্রিক্স হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, কি Caste. Understand? হ্যাঁ, cares and caste, carried desire to be carried, cares and caste। আমাদের মেডিসিন হলো, দেখা যাবে কি মেডিসিন, কি মেডিসিন? Pulsatilla. Criozot. ক্রিওজোট। অ্যানালাইসিস দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন। একদম পালসিটেলার মতন মনে হয়, কিন্তু পালসিটেল এরকম না। পালসিটেল এরকম করে আপনাকে বাড়ি দিবে না, ওরকম কোয়ারলিং করবেন আপনার সাথে। পালসিটেলার ডিফারেন্সিয়েট আমি পরে করবো, আজকে আর সময় নাই। আমি ক্লাস নিতে চাই 45 মিনিট, কিন্তু ক্লাস হয়ে যায় 1 ঘন্টা 45 মিনিট, কমাতে পারি না। কথা বলতে বলতে বেশি হয়ে যায়, অনেকে আপনারা গাল দেন, সামনের বার অনেকে আমার সাথে থাকবেন না, সেটাও বুঝেছি। হ্যাঁ, এই এগুলা আপনারা, এটা একটা, এই যে প্রেজেন্টেশনটা বললাম, ঠিক আছে, আমরা খুবই ভুল করি পালসিটিলা দিয়ে, ঠিক আছে, খুবই ভুল করি। এই ক্যারেক্টার গুলো অনেক বেশি আসে না, কিন্তু আসে। এই ধরনের বাচ্চার বাবা মাকে খালি জিজ্ঞাসা করবেন, এই বাচ্চা কি বেশি ভালো লাগে, আর ভালো লাগাটা কি? আপনাদের কি মনে হয় বলেন? যদি একটু শিক্ষিত, অর্ধশিক্ষিত হলেও বলতে পারে, তারা উত্তর দিবে যে সবসময় এরা ভালোবাসা চায়, পালসিটেলও চায় না, প্রেম চায়, তাদের সাথে লো টোনে কথা বলা হোক, তাদের সাথে নিচু ভাষায় কথা বলা হোক, তাদের সাথে ফুসলায় কথা বলা হোক, এইটা তারা পছন্দ করে, ভালোবাসা পছন্দ করে। খালি পালসিটেলা শিখে গেলে হবে না। কিন্তু কেউ যদি তাদের সাথে রাগ করে, তাকে চ্যালেঞ্জ করে, তার সাথে ঝামেলা করে, তখন সে তার সাথে ঝামেলা করবে, তার এগেনস্টে যাবে। আপনি যদি তাকে ডিফাই করেন, তাহলে সে আপনার এগেনস্টে যাবে, সে তখন ডিফাইন্ড হয়ে যাবে, অবস্টিনেট হয়ে যাবে। মা কি বলছিল? আমি মারলে উল্টা আমাকে মারে, একটা মারলে 2টা মারে। তার কথা হলো, বাচ্চার কথা হলো কি, তুমি রাগে রাগে কথা বললে আমিও তোমার সাথে রাগে রাগে কথা বলবো। বড়দের ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু বড়দের প্রেজেন্টেশনটা আলাদা। আমি প্রিয়যুক্ত আপনাদেরকে পড়াইনি, পড়ালে বুঝবেন, খুবই মজা। রেগে রেগে কথা বলবো, আমি তোমার কথা শুনবো না। ভালোবেসে কথা বলবো, আমি আছি। এটাই হলো প্রিয়জোট। এবং ছোট ছোট প্রেজেন্টেশন প্রিয়জোটে পাওয়া যায়, খুবই মানে কমন না, কিন্তু পাওয়া যায়। পালসিটিলাই তো বেশি আপনার কাছে আসে, এবার দেখবেন যে প্রিয়জোট কতজন আসে। ঠিক আছে, তো বাচ্চার ফলো আপের পরে মা বলতেছিল যে ঘন ঘন কাশি হওয়াটা ভালো হয়ে যায়, রাগ অনেক কমেছে, দ্বিতীয় তৃতীয়বার, এরপরে অনেকবার আসছে বিভিন্ন সময়। তো এর আগে মা বলতেছিল যে বাচ্চার শরীরে দানা দানা জার কাটার মতো ইরাপশন ছিল, সেগুলো অটোমেটিক মিলাই গেছে। আপনাকে তো ডাক্তার সাহেব বলিনি, কিন্তু এখন আর ওগুলা দেখি না। বাচ্চা অনেক শান্ত, ছুটাছুটি করে না। চেম্বারেও দেখা গেল যে ওরকম আসলে ছুটাছুটি করে না। আমাদের চেম্বারে অনেক অনেক বাচ্চা আমরা দেখেছি, এত ছুটাছুটি, এত দুষ্টু, একটা সময় এসে একদম শান্ত শিষ্টর মধ্যে। এই কিছুদিন আগে আমার আমার মনে পড়ে বাচ্চাটার কথা খুবই, কথাই বলতো না, তাকাতোই না। সেই বাচ্চা এখন এসে আমাদের সাথে কথা বলে, মামা মামা বলে কথা বলে। চিন্তা করতে পারেন হোমিওপ্যাথি কি করতে পারে। আবার বাচ্চার মা বলতেছিল যে মাথায় খুব খুশকি হতো, সেগুলো আর হয় না। শীতে তো অনেক হতো, এবার শীতে ওরকম দেখিনি। তো বিষয়টা কি, সিমিলিমাম ডোজ যদি আপনার শিশু জিবায় একবার পরে, তার পেটে যদি একবার যায়, আপনি ভাবতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না। মারাও জানে না যে তার আসলে রোগ কি, যেগুলা দেখে সেগুলোকে রোগ মনে হয়। অনেক জিনিস আছে, অনেক অ্যাবনর্মালিটিস আছে, আচরণগত, ফিজিক্যাল,
আরো অনেক কিছু আছে যেগুলো কারো চোখে পড়ে না, সেগুলো অটোমেটিক কারেকশন হয়ে যায়, আপনি চিন্তাই করতে পারবেন না। অনেক বাবা মা জানে না বি কে ডি এর মতো লেখা একটা রোগ, পি কে বি কে সরি ডি কে কিউ এর মতন করে লেখা ছোট হাতের, এগুলো রোগ, এগুলো মানুষ মনে করে এগুলোও ঠিক হয়ে যায় অটোমেটিক, এগুলো আমরা দেখি। তো যাক, আমরা একটা জার্নিতে আছে, আমরা টুকটুক করে অনেকগুলা মেডিসিন এরকম করে নিয়ে আপনাদের একটা ইন্টারেস্ট তৈরি করবো, তারপর আমরা বেশ কিছু প্রমিনেন্ট মেডিসিনের একদম আদ্যপান্ত সবকিছু শেখার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন,